আসসালামু আলাইকুম, আমি রোকসানা দীপু। আমি কুটির শিল্পের বিজনেস করি। আমি মিরপুর 6। আমি বর্তমানে কমার্স কলেজে লেকচারার হিসেবে জয়েন করেছি। আর এমনিতে আবু মুসা অ্যাডভোকেট পরীক্ষা দিব, সবার দোয়া চাচ্ছি যেন অ্যাডভোকেট হতে পারি। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রজেক্টের ট্রেনার হিসেবে কাজ করছি। আর আমার এটাই যে প্রতিষ্ঠান কুটির শিল্পের কাজ করি, আমার নিজস্ব ভবন। ভালো আছি, আবু সবাইকে আবু দাওয়াত আসবেন। আর আমি আবু বিয়ার মুসা উদ্যোক্তা। জি, আসসালামু আলাইকুম। আবু মুসা। আমি মিরপুর 1 নম্বরে থাকি। আমার প্রতিষ্ঠানের নাম ইজমা ফ্যাশন হাউস। পাশাপাশি আমি একটা প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে আছি, প্লাস যুব সংগঠনে কাজ করছি। এই যে রুকসানা যুব আবাসে আছে। মেহেদী হাসান ভাই, মেহেদী হাসান ভাই মিউট করা আছে, মিউট, আপনার মিউটটা উঠাই নিতে হবে। আমি মেহেদী হাসান, নেচার ক্রাফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। কি আফটার কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন জাস্ট আই হ্যাভ স্টার্টেড দিস টাইপ অফ ওয়ার্ক অ্যান্ড আমি কাজগুলো করি সেটা হচ্ছে আপনার জুট, কোবলা, সিগ্রাস, ডেড লিফ, কাইসা, এরপরে কেইন, এই প্রোডাক্টগুলো, এই র ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আপনার বাস্কেটওয়্যার, রাগ এবং হ্যান্ডিক্রাফটস তৈরি করি এবং এক্সপোর্টিং করছি গত 4 বছর ধরে। কোথা থেকে ভাইয়া? আমি হচ্ছে গাজীপুর থেকে। গাজীপুর থেকে। জয়দেব। জি, ধন্যবাদ। মনিরুল ইসলাম ভাই, মিউট করা আছে। মনির ভাই মিউট করা আছে। মনির ভাই আপনাকে শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, খুলনা থেকে। আমি কসমেটিকের ব্যবসা করি এবং সবচেয়ে বড় কথা যে আমি 8-9 বছর ধরে মধুর ব্যবসা করি। আমার বাড়ি সুন্দরবন, শ্যামনগরে। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। রিমা আপা, কিশোরগঞ্জ থেকে রিমা আপা। রিমা আপা, কিশোরগঞ্জ থেকে রিমা আপা, আপনার পরিচয়টা। রিমা আপা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি রুনা আক্তার, কিশোরগঞ্জ থেকে বলছি। আমি কাজ করি বুটিক কর্নার নিয়ে। আমার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আঞ্জুমান আপা। জি জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আর এখানে আসলে তো জেনারেটরের আওয়াজ হচ্ছে মনে হয়। আপনি শুনতে পাচ্ছেন? না, আপনার কথা শোনা যাচ্ছে আপা। আঞ্জুমান আপা পরিচয়টা একটু প্লিজ। আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমান আফরিন। আমার প্রতিষ্ঠানের নাম হলো আঞ্জুম ওয়ার্ল্ড। আমি হলো ঢাকা থেকে বলছি। আমি মেইনলি টাইডাই নিয়ে কাজ করি। জি, আমাদের সজল ভাই। ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি সজল মল্লিক। আমি বিয়াতে আছি গত জানুয়ারি থেকে প্রোগ্রাম অফিসার হিসেবে। আর আমার দেশের বাড়ি খুলনা। সজল ভাই, সাহাল ভাই, আমাদের সাহাল ভাই। জি, আমি আলী সাহাল আহমদ ভাই, সাহাল। শুনতে পাচ্ছি না, আপনারটা মিউট করা। হ্যাঁ জি, আমি আলী আহমদ সাহাল। আমি আইসিটি অফিসার হিসেবে বিআর হেড অফিস ঢাকাতে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাজিদুর রহমান রানা, বাংলাদেশ ইউথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস এন্ড হেল্প সেন্টার বিআতে এডমিন এবং কমিউনিকেশন হিসেবে আছি। সকলকে ধন্যবাদ আজকের আমাদের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। এখন আমি আমাদের আজকের এই প্রোগ্রামের আমাদের মূল সঞ্চালক মেহেদী হাসান কিংসুক ভাইয়ের কাছে চলে যাচ্ছি। মেহেদী হাসান কিংসুক ভাই। ধন্যবাদ রানা, ধন্যবাদ। সকলের পরিচয় পেয়ে ভালো লাগলো। মনে হলো সবখানে আছে যে বাংলাদেশের মোটামুটি সব ডিভিশন থেকে কভার হয়েছে। কিছু পরিচয় মুখ আছে এবং কিশোরগঞ্জ থেকে যারা আসছেন আমি জানি যে তারা হয়তো আমাদের খুজিস্তা জোনাকি আপার রেফারেন্সে, তাই তো? রাইট? তো উনি আমাদের সাথে অনেক আগে থেকে আছেন, আমরা আসলে
ওনাকে সাপোর্ট দিতে পারিনি কিশোরগঞ্জ থাকে আচ্ছা, থেকে। থ্যাংক ইউ। আপনারা যারা এসছেন এখানে, কেন বললাম যে আমাদের উদ্যোক্তা, আমাদের মেন্টরের রেফারেন্স ছিল, তো আপনাদেরকে ধন্যবাদ যারা সব বাংলাদেশের সব জায়গা থেকে আসছেন। তো আমরা একটু সংক্ষেপে একটু বলবো, আমি যাব আমাদের আজকে যে পেপারটা সেটা প্রেজেন্ট করার আগে আমি একটু বলতে চাই যে আপনাদের বিয়া সম্বন্ধে একটু ধারণা আমি ছোট্ট করে দেই। যে আপনারা হয়তো গুগলের মাধ্যমে এসছেন বা অনলাইনে আসছেন, আমাদের পরিচিত দু একজন আছেন। তো বিয়া হচ্ছে বাংলাদেশ ইউথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস এন্ড হেল্প সেন্টার, বিয়া, এটাকে আমরা সংক্ষেপে বিয়া নামে বলি। তো আমরা মূলত 2007 সাল থেকে কাজ করছি এবং 2008 সাল থেকে এনজিও ব্যুরো রেজিস্ট্রেশনভুক্ত, এবং সেই সময় 2009 সাল থেকে আমরা ইউথ বিজনেস ইন্টারন্যাশনাল YBI, যেটা মূলত যুক্তরাজ্য একটা সংগঠন, প্রিন্স চার্লসের প্রতিষ্ঠিত একটি সংগঠন যারা উদ্যোক্তা নিয়ে কাজ করে, সারা পৃথিবীর উদ্যোক্তাদের নেটওয়ার্ককে নিয়ে আমরা কাজ করছি। তো আমরা বাংলাদেশ থেকে YBI নেটওয়ার্কভুক্ত সদস্য হিসেবে 2009 সাল থেকে আমরা নিবন্ধিত কাজ করছি, বাংলাদেশের আমরা কান্ট্রি মেম্বার, আমরা সেখানে কাজ করছি। তো আমরা মূলত 4টা বিষয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে উদ্যোক্তাদেরকে খুঁজে বের করা, যারা আপনাদের মতো সম্ভাবনাময় উদ্যোক্তা যারা কাজ করছেন তাদেরকে আমরা খুঁজে বের করি। তারপরে দ্বিতীয়ত এটা আউটরিচ বলি। দ্বিতীয়ত আমরা যেটা করি, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করি, বিভিন্ন ভাবে আমরা প্রশিক্ষণ দেই, উদ্যোক্তা রিলেটেড, কিভাবে উদ্যোগ গ্রহণ করতে হয়, কিভাবে স্ক্রুটিনি করতে হয়, এই রিলেটেড আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি। দেন আমরা আরেকটা কাজ করি মেন্টরিং। মেন্টরিং বলতে যে আপনারা জানেন যে একটা গুরু শিষ্য বলে একটা কথা আছে। তো আমরা এই ব্যবসায় উদ্যোক্তাদের ক্ষেত্রে আমরা মূলত এই গুরু শিষ্যের বিষয়টাকে আমরা মেন্টরিং বলি। যে আমাদের এখানে যেমন রোকসানা দীপু আপা আছে, রোকসানা দীপু আপা আমাদের উদ্যোক্তাদের মেন্টর, অনেকদিন ধরে আমাদের কাজ করছে। তো এনাদের মতো যারা অভিজ্ঞ, যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, উদ্যোগের সঙ্গে জড়িত, তাদেরকে আমরা নতুন আপনাদের মতো যেসব উদ্যোক্তা আছে নতুন বা পুরোনো, তাদেরকে আমরা যুক্ত করে দিই। যুক্ত করে দেওয়ার ফলে তারা করে কি, যে কোনো সমস্যা, ব্যবসা রিলেটেড সমস্যা, এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রগুলো আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের সেই ক্যাপাসিটি বা দক্ষতামূলক সেই বিষয়গুলো তৈরি করে। আরেকটা হচ্ছে অ্যাক্সেস টু ফিনান্স এবং মার্কেট। তো আমরা আমাদের উদ্যোক্তা যারা আছে, নিবন্ধিত উদ্যোক্তা, তাদেরকে অ্যাক্সেস টু ফিনান্সের লোন পাওয়ার বিষয়ে সহযোগিতা করি, আমরা যুক্ত করে দেই। আমরা ডিরেক্ট কোনো লোন দেই না, আমরা ডিরেক্ট কোনো ফিনান্স করি না। আর সেই সঙ্গে মার্কেটের সঙ্গে বিভিন্ন মেলা, তারপর দেশের বাইরে মেলা, বা নিজেরা আমরা কিছু মেলার আয়োজন করে থাকি, সেখানে আমরা যুক্ত করে দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বায়ার সঙ্গে যুক্ত করে দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে সংক্ষেপে আমাদের কার্যক্রমটা। তো আমরা 2009 সালে আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের, তরুণ উদ্যোক্তাদের আমরা একটা প্রতিষ্ঠান। আমরা 18 থেকে 35 বছরের মধ্যে যেসব তরুণ উদ্যোক্তারা কাজ করছে তাদেরকে নিয়ে আমরা সরাসরি তাদের প্রশিক্ষণ বা যেসব কথা বললাম সেই বিষয়গুলো আমরা আয়োজন করি। আর এর মধ্যে 35-এর ঊর্ধ্বে যারা আছে বা তারা কমেও আছে কিছু বয়স, তাদেরকে আমরা মেন্টর হিসেবে আমাদের সঙ্গে যুক্ত করাই। তো আমরা 2019-এর ডিসেম্বর থেকে আমরা বিভিন্ন প্রজেক্টের পর আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, এবং সম্প্রতি এই যে করোনা ভাইরাস রিলেটেড সমস্যা, এই যে সারা শুধুমাত্র তো বাংলাদেশে নয়, বাংলাদেশে আমরা বরঞ্চ কয়েকদিন পরে পেয়েছি, সারা পৃথিবীতে এই যে মহামারী শুরু হয়েছে, এবং উদ্যোক্তারাও আমরা এর বাইরে নয়। তো উদ্যোক্তারা প্রায় 3 মাস ধরে আমাদের দেশের উদ্যোক্তারা গত মেলা বলতে যে পহেলা বৈশাখ বড় একটা উৎসব, সেটা থেকে বঞ্চিত হয়েছে। আমাদের প্রাণের উৎসব ঈদ, সেই ঈদ থেকে আমাদের উদ্যোক্তারা বঞ্চিত হয়েছে, যে সারা বছর এইদিকে চেয়ে থাকে। তো এই যে বঞ্চিত হয়ে গেল, কিন্তু তারপরে কিন্তু জীবন জীবিকা থেমে নাই, তারপরেও উদ্যোক্তাদের উদ্যোগ নিয়ে এগিয়ে নিতেই হবে। তো এখন আমাদের অনেক উদ্যোক্তার সমস্যা আছে, আমরা কিভাবে সেটা এগিয়ে নিতে পারি, কিভাবে চলতে পারি। তো এই চলার মধ্য থেকে আমরা YBI ইউথ বিজনেস ইন্টারন্যাশনাল যেহেতু কান্ট্রি মেম্বার, তো তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা একটা গত 18 এপ্রিল থেকে একটা প্রজেক্ট শুরু করেছি, যে প্রজেক্টটা হচ্ছে র্যাপিড রেসপন্স অ্যান্ড রিকভারি প্রোগ্রাম। আমরা র্যাপিড রেসপন্স অ্যান্ড রিকভারি প্রোগ্রাম, এইটা মূলত আমাদেরকে সাপোর্ট করছে google.org। গুগলের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং এই প্রজেক্টটা লিড দিচ্ছে আমাদের YBI ইউথ বিজনেস ইন্টারন্যাশনাল বাংলাদেশে। আমরা এটা বাস্তবায়ন করছি। তো এটা যে আমরা খুব বেশি মাত্রায় বাস্তবায়ন বলতে, এটা আমরা 6 মাস করে বাস্তবায়ন করব। আমাদের এই প্রজেক্টের মূল লক্ষ্য হচ্ছে উদ্যোক্তাদেরকে
18 থেকে 35 বছরের উদ্যোক্তাদেরকে আমরা কিভাবে অনলাইনে তাদের ব্যবসাটা, তারা কিভাবে অনলাইনে ব্যবসা যুক্ত হবে, সেই বিষয়গুলো আমরা এই প্রজেক্টের মাধ্যমে শেখাবো। মানে পুরো ট্রেনিংটা, পুরো প্রজেক্টটাই আমাদের অনলাইন ভিত্তিক। আমরা এই প্রজেক্টের মাধ্যমে আমরা বেশ কিছু আমরা যদি আপনাদের দৈনন্দিন ব্যবসা রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাদের বিআর ওয়েবসাইটে গিয়ে বা বিআর ফেসবুকে গিয়ে, সেখানে ফোন নাম্বার আছে, দেয়া আছে, আপনারা ফোন করতে পারেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। আমরা যে কোনো যে সব ব্যবসা নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি বা আপনার বন্ধু বা ছোট বা বড় ভাই বা বোন, তাদেরকে ফোন দিতে বলবেন, আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব বা কোথাও লিঙ্কেজ করে দেবো। এটা একটা অ্যাক্টিভিটিস। আরেকটা অ্যাক্টিভিটি হচ্ছে এই যে আপনাদের সঙ্গে আমরা সপ্তাহে 3 করে 3-4 করে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, হয়তো একটা বিষয় রিপিটও হতে পারে। এবং আর আমাদের শুরু হয়েছে ট্রেনিং, বিভিন্ন ব্যাচের ট্রেনিং শুরু হয়েছে 15 জন করে অনলাইনে। গতকাল থেকে আমরা একটা ব্যাচ শুরু করেছি, মানে গত 2 দিনে আমরা 2টো ব্যাচ শুরু করেছি সারা বাংলাদেশের উদ্যোক্তাদেরকে নিয়ে, যারা প্রায় 3 ঘন্টা ধরে অনলাইনের কিভাবে ই-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং এই বিষয়গুলো করা যায় তারা জানতে পারছে। এটা আমার ধারাবাহিক কার্যক্রম, এটা আমাদের চলবে। আর আরেকটা হচ্ছে আজকের এই প্রোগ্রাম। তো আজকের এই প্রোগ্রামে আমরা ইস্যু বেসড, আমরা যার ফলে আমরা সিলেক্টেড কিছু উদ্যোক্তা আপনাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে আমরা এখানে আজকে এই জুমের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে সরাসরি কনভারসেশন করছি। তো এর মাধ্যমে আমরা যেটা করব, আজকে আপনাদের কোভিড-19 এর কাস্টমার বিহেভিয়ার, কর্পোরেট কাস্টমার বিহেভিয়ারটা কিভাবে করা যায়। আপনারা এই আপনারা যারা উদ্যোগ নেন, তো কর্পোরেট শব্দটার সঙ্গে আপনারা খুব পরিচিত। এই কর্পোরেট ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনারা উদ্যোক্তা কিভাবে কর্পোরেট হাউসগুলোর সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন এবং কাস্টমার বিহেভিয়ার গুলো আপনারা কিভাবে দেখতে পারেন, সেটা নিয়ে আমরা ছোট একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব। এই প্রেজেন্টেশন দেওয়ার পরে আপনাদের প্রশ্ন মতামত আমরা শুনবো এবং পরবর্তীতে আমরা এটার সমাপনী ঘোষণা করব। তো আমরা এখন থেকে প্রায় শুরু করেছি, যেহেতু আমরা প্রায় 7:40-এ, তো আমরা 8টা, 8:30টার মধ্যে এটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। যারা অনলাইন লাইভে বিআর ফেসবুক থেকে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের বিআর ফেসবুকের অনলাইন পেজে দেয়া আছে, আপনারা কমেন্টস বক্সে এবং প্রশ্ন বক্সে প্রশ্ন করতে পারেন। আমরা এই সেশনের মাধ্যমে এই সেশন রিলেটেড উত্তরগুলো দেবো। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমরা শর্ট আউট করবো। ভবিষ্যতে আপনাদেরকে উত্তরটা কমেন্টস বক্সে আমরা লিখিত উত্তর দেবো। তো যারা এই প্রোগ্রামে অংশ নিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা, তাদেরকে আবার স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা সরাসরি এই লাইভ প্রোগ্রামে শুনছেন, বিআর উদ্যোগে, বাংলাদেশ ইউথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস অ্যান্ড হেলথ সেন্টার বিআর উদ্যোগে এই প্রোগ্রাম আমরা কোভিড-19 কে কেন্দ্র করে র্যাপিড রেসপন্স এবং রিকভারি প্রোগ্রাম, গুগল এবং ওয়াইবে সহযোগিতা এই প্রোগ্রামটা আমরা শুরু করেছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। যদি কেউ মিস করেন, আমরা ফেসবুকে এবং বিআর ওয়েবসাইটে এই ভিডিওটা রেকর্ডিংটা আমরা দিয়ে দেবো, আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দিয়ে দেবো। আপনারা যদি প্রয়োজন মনে করেন যে কোনো ক্ষেত্রে বা আপনার রেফারেন্স হিসেবে এটা দেখতে পারেন, আমাদের বিআর ওয়েবসাইটে দেখতে পারেন। তো আমি এবার আহ্বান জানাবো আমাদের আজকের আলোচক, যিনি এই বিষয়টি কোভিড-19 কে কেন্দ্র করে কর্পোরেট ক্ষেত্রে কাস্টমার বিহেভিয়ারটা নিয়ে আলোচনা করবে, কাস্টমার সার্ভিস, আমাদের নওশাদ ভাই, নওশাদ আমির। উনি জেনারেল ম্যানেজার, লোগো আনলিমিটেড এর জেনারেল ম্যানেজার। তো উনি একটা প্রেজেন্টেশন তৈরি করেছে, আমরা একটু মন দিয়ে হয়তো 10 থেকে 20 মিনিট আমরা শুনবো। আপনারা যদি এর ফাঁকে যদি আপনাদের কোনো বিদ্যুৎ চলে যায় কিংবা নেটওয়ার্কের সমস্যা হয়, আপনারা এই লিঙ্কে আবার ঢুকবেন, কোনো সমস্যা নেই। তো আমরা আহ্বান জানাচ্ছি আমাদের আজকের প্রবন্ধ উপস্থাপক মিস্টার নওশাদ আমির ভাইকে। জি, নওশাদ আমির ভাই, আপনার পরিচয়টা দিয়ে আপনি সরাসরি আপনার প্রেজেন্টেশনটা শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মেহেদী ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং সাথে সাথে আজকে আমাদের সাথে যারা উপস্থিত আছেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি এখানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মেহেদী ভাই তো বললেন লোগো আনলিমিটেড, আমি লোগো আনলিমিটেড কি করে সেটা একটু বলি। আমরা বেসিক্যালি একটা সরবরাহকারী প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন বড় বড় যে প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, যেমন টেলকো কোম্পানিগুলো, সিমেন্ট কোম্পানিগুলো, সিমেন্ট ইন্ডাস্ট্রিগুলো, ইন্স্যুরেন্স, ব্যাংক, এদের কিছু লজিস্টিক, গিফট আইটেম এবং অন্যান্য যে সরবরাহ প্রয়োজন হয় সেগুলো আমরা সাপ্লাই করে থাকি। এবং এই কোভিড-19ও আমাদের কিন্তু তাদের সাথে বেশ কিছু ব্যবসা বাণিজ্য চলে আসছে, হয়তোবা পরিধিটা আমাদেরকে অনেক কমিয়ে আনতে হয়েছে, অনেক প্রতিকূলতার মাধ্যমে যেতে হচ্ছে। এই কাজটাই আমরা করে আসছি। তবে এর বাইরে আমার একটা পরিচয় হচ্ছে
আমি কিন্তু বিয়ারই উদ্যোক্তা। আমি কিন্তু পরে এই এই ট্রেডে এসেছি, কিন্তু এর আগে কিন্তু আমি বিয়ার থেকেই উদ্যোক্তা হয়েছি। বিয়া আমাকে সাহায্য করেছে। এটা আমি ট্রেডিং বলছি আপনাদেরকে 2010-এর কথা। আজকে প্রায় 10 বছরের উপরে হয়ে গেছে যে আমি বিয়ার সাথে পরিচিত। তো কথা না বাড়িয়ে, যেহেতু আমাদের সময় কম, আমি একটু একটা প্রেজেন্টেশনে যাচ্ছি। স্ক্রিন শেয়ার করি আমি। এখানে আমার সবচেয়ে মজা লাগলো যে আমরা এখানে বাংলাদেশের অনেক প্রান্ত থেকে লোক পেয়েছি। আমরা তো সবাই যেহেতু ব্যবসা করি, আমাদের ব্যবসার একটা মূল লক্ষ্য থাকে রেভিনিউ জেনারেট করা। আর রেভিনিউ জেনারেটের মধ্যে প্রথম কাজই হচ্ছে, যখন আমাদের একটা ক্রয় বিক্রয় হয় তখনই আমরা কোনো না কোনো কিছু রেভিনিউ জেনারেট করতে পারি। আর এখন এই ব্যাপারটা হচ্ছে, বিক্রয় আসলে কারা করে? বিক্রয় আসলে আমরা এই জীবনের সবাই করে থাকি, ঠিক না? যেমন ছোটবেলা থেকে বা যে জন্মগ্রহণ করে থেকে মৃত্যুবরণ থেকে কেউ না কোনো না কোনো ভাবে তাকে সেল করে। হয়তোবা কেউ এটাকে ব্যবসায়িক প্রয়োজনে করে, অথবা কারো তার মানসিক প্রশান্তির জন্য করে থাকে। এখন যারা আমরা এখন প্রফেশনাল নিয়ে যেহেতু কথা বলছি, সরাসরি সেখানে চলে যাচ্ছি। বিক্রি করতে গেলে খুবই এখন বর্তমান বিশ্বে আপনারা যতই বড় বড় অফিস আদালত দেখেন না কেন, কর্পোরেট হাউস গুলা দেখেন না কেন, কর্পোরেট হাউস বলতে আমরা যেটা বুঝি যে যারা একটা গ্রুপ অফ পিপল বিভিন্ন বিভাগে ভাগ হয়ে একটা সার্টেন উদ্দেশ্য অর্জন করার জন্য সবাই মিলে কাজ করে। অনেক বড় গ্রুপ অফ কোম্পানি লোকজন একটা বিশাল আকারে একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে। তো ওরা যেহেতু নিজস্ব একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের অন্যান্য সবার কাছে কিছু সাহায্য নিতে হয়। সেই সাহায্য নেওয়ার জন্য আমাদের মতো যারা ছোট ছোট উদ্যোক্তা আছে বা নতুন উদ্যোক্তা আছে, তাদের প্রয়োজন হয়। তো তারা আমাদেরকে নিমন্ত্রণ জানায়, আমরা তাদের সাথে কাজ করি। তো এই ক্ষেত্রে সফলতার হার যে 100% থাকে তা কিন্তু না। এটা আস্তে আস্তে আমাদের সবার সাথে সবার সম্পর্ক তৈরি করতে হয়, নিজেদের উন্নতি সাধন করতে হয়। তা বিভিন্ন কোম্পানিগুলো কি চাচ্ছে সবসময় তাদের সাথে ফোরকাস্টিং করতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই বর্তমান সময়ে আমরা শুধু একটা পার্টিকুলার পণ্য বা সেবা বিক্রি নিয়ে কথা বলবো না, আমরা বলবো একজন মানুষের একটা সমস্যার সম্পূর্ণ সমাধান। এটা আমি যদি একটা উদাহরণ দিই তাহলে হয়তো বুঝতে পারছেন। মেহেদী ভাই, আমাকে কি সবাই শুনতে পাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা সবাই। আচ্ছা, যেমন আমরা যখন কোনো সময় অসুস্থ হই, একজন ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রথমে আমাদের কি সমস্যা সেগুলো শোনার চিন্তা করে। এবং ডাক্তার কিন্তু অনেক সময় আমি কল করেছি, উনি কি বুঝতে পারে কিন্তু আমার এই সমস্যাটা হতে পারে, কিন্তু আমি বলছি না। উনি কিন্তু আমাকে প্রবিং করে, কয়েকটা আলাদা আলাদা প্রশ্ন জিজ্ঞেস করে, জানতে চেষ্টা করে আমার ভিতরে আরো কিছু আছে কিনা। এবং সে অনুযায়ী উনি শুধু প্রেসক্রিপশনটা দেয় না, উনি কিন্তু বলে দেয় যে আমার এখান থেকে বের হয়ে আপনার লাইফস্টাইলটাকে এই ওষুধগুলোতে এইভাবে খেতে হবে। শুধু লিখে দিলে কিন্তু ওই ডাক্তারের কাছে আপনি বারংবার যেতে চাবেন না, কারণ উনি কি লিখে দিয়েছে এটা আপনি বুঝতেই পারেননি। আপনি ওষুধ খেয়েছেন, কিন্তু কখন খেতে হবে, কিভাবে খেতে হবে, এটা আমরা বুঝিনি। সেই রকম অনেক ডাক্তাররা কিন্তু আমাদেরকে বলে দেয়। এইভাবেই এখন যেটা হচ্ছে, আমরা এখন চেষ্টা করব শুধু একটা পণ্য বিক্রি করে চলে আসবো না, ওই পণ্যটা ব্যবহার পর্যন্ত, ওই পণ্যটা আমাদের ক্রেতারা সঠিকভাবে ব্যবহার করতে পারছে কিনা সেই পর্যন্ত আমাদের লক্ষ্য রাখতে হবে, যেন আমার যে প্রতিযোগী আছে তাদেরকে থেকে না নিয়ে আমার ক্রেতা সবসময় আমার কাছে আসে, কারণ তার কাছ থেকে আমি একটা সম্পূর্ণ সমাধান পেতে পারি। আমার মনে হয় সবাই শুনতে পাচ্ছে। তারপরে এই যখন আমরা কর্পোরেট নিয়ে কথা বলছি, কর্পোরেটে গেলে কিন্তু আমাদের অনেক প্রতিযোগিতা আছে। তো আমার সব প্রতিযোগিতাকে কিন্তু আমাকে বিট করতে হবে, কিন্তু এখানে কিন্তু কোনো কারোর সাথে প্রতিযোগিতা নেই। আমাকে প্রতিনিয়ত উন্নতি করতে হয় প্রতিকূল পরিবেশে। এই জন্য যেটা করতে হয়, আমাকে প্রত্যেকদিন আমার দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে। এখন আমরা বলতে আমাদের
যে কর্পোরেটের সাথে আমাদের যে কাজগুলো চলছিল সেটা কিন্তু এই 90 থেকে 95 দিনে অনেক কমে আসছে। আমাদের ম্যাক্সিমাম কাজ হচ্ছে তাদের সাথে আমাদের ওভার ফোনে, ওভার ইন্টারনেট, মোবাইল এগুলোর মাধ্যমে। আমরা এখন আমাদের যে ব্যবসা করছি সেই ব্যবসাটা তো আমাদেরকে চালিয়ে রাখতে হবে। আর ব্যবসা চালানোর জন্য তো আমাদের পণ্য বিক্রয় করতে হবে। পণ্য বিক্রি এবং বা সেবা আমরা যেটা নিয়ে কাজ করি সেটা আমাদেরকে চালিয়ে নিতে হবে। এখন যেহেতু আমরা বাসায় বসে আছি সেহেতু আমাদের একটাই উপায়, আমাদের এখন ডিজিটালাইজেশনে ইন্টারনেট ব্যবহার করা, যেমন ফেসবুক হতে পারে, মোবাইল ব্যাংকিং অ্যাপস হতে পারে, এগুলোর মাধ্যমে আমাদেরকে আমাদের ব্যবসাটা চালিয়ে নিতে হবে। এখন কর্পোরেটে কোনো কিছু বিক্রির যে ধাপগুলো আমাকে বিশেষ করে আমাদের কোম্পানি ফেস করতে হয়, যেমন কোভিডে আমরা একটা সম্ভাবনা দেখেছি যে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা কাজে নিয়েছি যে বাংলাদেশে যেটা হয় যে কোনো একটা কিছু আসলে হু হু করে এটার দাম বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা যখন কোভিড আসছিল তখন থেকে আমরা চিন্তা করছিলাম যে কোভিডে অন্যান্য দেশ কিভাবে এটা ম্যানেজ করেছে। ইউজুয়ালি বাংলাদেশ, আমি দেখেছি ভারতের ট্রেন্ডটা খুব বেশি ফলো করে। ভারত কি করছে, সাডেনলি দেখলাম ভারত একসময় ওরা মাস্ক এক্সপোর্ট করা বন্ধ করে দিল, বাংলাদেশে মাস্কের দাম হু হু করে বেড়ে গেল, পিপি ডাক্তারি ইকুইপমেন্ট এগুলোর দাম বাড়তেছে। এগুলোর একটা সম্ভাবনা ক্রিয়েট হলো। তো এগুলো নিয়ে আমাদের ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেই দেখলাম যে আমাদের কর্পোরেট হাউসগুলো আমাদেরকে মেইল করা শুরু করছে যে আপনাদের কাছে কি এগুলো আছে, আপনারা কি এগুলো দিতে পারবেন, দিলে আমাদেরকে নমুনাটা দেন। তাহলে কি হলো, নিজেদের আগে সম্ভাবনাটা যাচাই করতে হয়, নিজেরা সেটা করতে পারবো কিনা, সেই যোগ্যতাটা আমাদের আছে কিনা সেটা দেখতে পায়। এগুলো দেখার পরে আমি যাদের সাথে কাজ করি তাদের এটা প্রয়োজন আছে কিনা ব্যাকগ্রাউন্ডের থেকে আমাদের খোঁজ খবর নিতে হয়, এবং তারা যখন নিতে চাবে, যারা যখন আমাদের কল করবে তাদেরকে নমুনা প্রদর্শন করতে হয়। এই নমুনা প্রদর্শন করার সময় তাদেরকে আমরা নমুনার প্রস্তাবনা দিই এবং আমার মতো আরো 10 জন দেয়, তাদের সাথে আমাদের একটা সুষম প্রতিযোগিতায় আসতে হয়। হ্যাঁ, এর মধ্যে থেকে যে যুগোপযোগী মূল্য প্রদান করে সেবা প্রদান করতে পারবে তাদের সাথে একটা চুক্তি হয় এবং বিক্রয়টা সম্বন্ধে সিমুয়াপা মনে হয় কিছু বলতে চাচ্ছেন। সিমুয়াপা মনে হয় কিছু বলতে চাচ্ছেন। রানা ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপরে যেটা আমি শুনতে পাচ্ছি, আপনারা যারা প্রশ্ন করতে চান তারা প্রশ্নগুলা এখন লিখে রাখেন, উনি প্রেজেন্টেশনটা শেষ করার পরে আমরা ওনাকে প্রশ্ন করব বিষয়। এরপরে যখনই আমরা একটা প্রোডাক্ট, কিন্তু একটা সময় মনে রাখবেন, একটা প্রোডাক্ট কিন্তু কখনোই একবার ব্যবহৃত হয় না, এটা কিন্তু বারবার ব্যবহৃত হয়। হয়তোবা ফ্রিকোয়েন্সি কম থাকে বা বেশি থাকে। একটা কোম্পানি, যেমন আমি যদি আমার গ্রামীণ ফোনের সাথে কথা বলি, তারা প্রচুর টি শার্ট নেয়, তাদের এক একটা প্রোডাক্ট আসে প্রচুর মার্কেটে ব্র্যান্ডিং এর জন্য টি শার্ট নেই, কিন্তু এবার মাস্ক নিচ্ছে, পিপি নিচ্ছে, কিন্তু সেটা হয়তোবা তাদের এই কোভিড এর কারণে নিতে হচ্ছে। এটা হয়তোবা সমস্যাটা শেষ হয়ে গেলে তারা নিবে না। তো আপনি যেটাই করেন পুনঃ ব্যাপার হবে এবং তারা কিন্তু আপনাকে অন্য কোম্পানির কাছেও রেফার করবে। তো কর্পোরেটের সাথে কাজ করার এটা কিন্তু একটা মজা, যে আপনি একজনের কাছ থেকে, এক কোম্পানির কাছ থেকে আরেক কোম্পানিতে আপনি যেতে পারছেন। এখন আমরা কিছু জিনিস নিয়ে খুব দ্রুত যাচ্ছি, আমাদের সময়টা খুব কম। আপনারা যখন দেখবেন আসলে আমরা এখন কর্পোরেট যে কথাটা আসছে, আসলে কর্পোরেটটা কি? কর্পোরেট বলতে আমরা শুধুমাত্র এটাই বলছি, কর্পোরেট বিজনেস বলতে বুঝছি যে আমরা বুঝাতে চাচ্ছি বা আমি নিজেও বুঝতেছি, একদম ব্যবসায়িক প্রতিষ্ঠান আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে ব্যক্তিগত না হয়ে প্রতিষ্ঠানের সাথে যে ব্যবসাটা করে থাকে তাকে আমরা বিজনেস টু বিজনেস বা বিটিসি, বি2বি বা কর্পোরেট বিজনেস বলছি। এটা উদাহরণ যদি আমি দিতে যাই তাহলে ধরি বিয়া একটা প্রতিষ্ঠান, আমার লোগো আনলিমিটেড একটা প্রতিষ্ঠান।
এখন বিয়া চিন্তা করলো যে বিয়ার প্রত্যেক মাসে স্টেশনে আইটেম লাগবে, 500 রিম পেপার লাগবে। তো সে যেহেতু একটা প্রতিষ্ঠান, তার হিসাব রাখার ক্ষেত্রে সে একটা প্রতিষ্ঠানকে বলল যে তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে 500 রিম কাগজ সাপ্লাই দিবে। আমার কোম্পানি ওনার কোম্পানিকে দিল এবং ওনার কোম্পানি আমাকে পেমেন্টটা দিল। এটা গেল একটা উদাহরণ। এবং আরেকটা জায়গায় দেখি, বিয়ার প্রোগ্রাম ডিরেক্টর মেহেদি ভাই, ওনার বাচ্চার পড়ালেখা করার জন্য কাগজ দরকার। উনি ওনার বাসার পাশের একটা স্টেশনারি দোকান থেকে 1 রিম কাগজ কিনলো এবং উনি ওটা ওনার ব্যক্তিগত অর্থায়ন থেকে পরিশোধ করলো। এটা হচ্ছে যে ব্যক্তিগত ব্যবসা। এই দুটার যে পার্থক্য, এই পার্থক্যটার কারণে আমাদের আজকের এই কথা বলা। তো ব্যক্তিগত বিজনেস আর কর্পোরেট বিজনেসের মধ্যে কিছু পার্থক্য রয়েছে এবং তাদের কাস্টমার হ্যান্ডেলিং এর ক্ষেত্রেও কিছু পার্থক্য রয়েছে। যেমন আপনি যদি ব্যক্তিগত কাস্টমারের সাথে সরাসরি ডিল করেন, আপনি তাকে অনেক কিছু ব্যক্তিগতভাবেও প্রপোজ করতে পারবেন। কিন্তু যখন একটা প্রতিষ্ঠান থেকে আপনি করবেন, প্রতিষ্ঠানের চাহিদাটা কিন্তু সবসময় একটা নির্দিষ্ট ছকে বাঁধা থাকে। ওখান থেকে তারা যখন একটা সিদ্ধান্ত, ওখান থেকে ওরা খুব বেশি ডেভিয়েট করতে পারে না, পরিবর্তন করতে পারে না। সে আমি যদি বলি একটা কলম দরকার, একটা হাউস বললো বিয়া আমাকে বললো লোগো আনলিমিটেড বিয়াকে কালো কলম দিতে হবে। আমি যদি রাজি হয়ে থাকি আমাকে কালো কালির কলমই দিতে হবে। কিন্তু বিয়া যদি আর একটা ফ্যাশন অন্য একটা দোকানে গিয়ে বললো যে আমাকে কালো কালির কলম দেন, উনি কিন্তু চাইলে ওনাকে বলতে পারবেন, স্যার আজকে আমার কাছে কালো কালির কলমটা নেই, নীল কালিটা আছে, আপনি এটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন, আমি এটার ফিডব্যাক ভালো পেয়েছি। মেহেদি ভাই কিন্তু তখন তার ব্যক্তিগত ক্ষমতা বলে সাথে সাথে তার সিদ্ধান্তটা পরিবর্তন করতে পারে। কিন্তু যখন আপনি একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন, তখন কিন্তু প্রতিষ্ঠান অতি সহজে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না, কারণ এটার একটা হায়ারার্কি আছে, স্তর আছে। উপরের স্তর থেকে নিচের স্তরে সবার একটা সম্মিলিত সিদ্ধান্তর পরেই তারা একটা জিনিস ক্রয় করে এবং তারা অনেক সময় নিজেদের ব্যবহারের জন্য করে, আবার এই প্রোডাক্টটা তারা আবার পুনরায় বিক্রি করার জন্য কিনতে পারে। তো তারা সবসময় আপনার কাছে জোগান না থাকলে যে আপনার কাছ থেকে নিবে, সেই জিনিসটা কিন্তু তাদের কাছে জরুরি নয়। আর কর্পোরেট আপনার জন্য, আপনার যখন ব্যক্তিগত ক্লায়েন্ট, আপনি আপনার পারিবারিক বন্ধু বান্ধব সবার কাছে যে কোনো জায়গায় বিক্রি করতে পারেন। কিন্তু এই ক্লায়েন্টগুলো, কর্পোরেট ক্লায়েন্টগুলো আপনি শুধু বাংলাদেশে দেখবেন কর্পোরেট জোনগুলোতে আছে। যেমন আপনি যদি গুলশানে যান, অনেক কর্পোরেট অফিসগুলো আছে যারা বিভিন্ন আউটসোর্সিং এর মাধ্যমে পণ্য দিয়ে থাকে তাদের কাজের জন্য। আর আপনার ব্যক্তিগত কাস্টমার আপনি রাস্তাঘাটে পেতে পারেন, কিন্তু কর্পোরেট ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে তার অফিসে প্রাতিষ্ঠানিকভাবে পেশাদারিত্ব নিয়ে যেতে হবে, অ্যাপ্রোচ করতে হবে, আপনাকে উপস্থাপন করতে হবে। এখন আমরা আসি, আমরা কেন ইন্ডিভিজুয়াল রিটেল মার্কেটিং এর থেকে বাদ দিয়ে আমরা এখন কর্পোরেটে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা তো আস্তে আস্তে সবাই চাই আমাদের ব্যবসার পরিধিটা বাড়ুক। ক্লাস 1-এ পড়লে আমাদের ইচ্ছা থাকে আমরা টুতে যাব, স্কুলে পড়লে চাই কলেজে যাব, তাই না? সিমিলারলি আপনি যখন একটা কোনো প্রতিষ্ঠানকে বলবেন, যেমন এটাই বললাম, মেহেদি ভাই ওনার ব্যক্তিগত প্রয়োজনে যদি খাতা কিনে তাহলে একটা কিনবে, দুটা কিনবে, কিন্তু মেহেদি ভাই যখন ওনার প্রতিষ্ঠানের জন্য কিনবে তখন কিন্তু একটা দুটা কিনবে না, একটা বড় স্কেলে কিনবে। আপনি এক জায়গাতেই একটা পরিমাণে অনেক বেশি কিনতে পারছেন। আর আপনি যখন একটা বড় পরিসরে কোনো কিছু বিক্রি করতে পারছেন, আপনি যখন এটা উৎপাদন করবেন বা আপনি যখন এটা জোগাড় করবেন, তখন কিন্তু আপনার ক্রয়ের যে ক্ষমতা সেটা অনেক বাড়বে। আপনি কিন্তু আপনার যে বিক্রেতা, আপনি যার কাছ থেকে কিনছেন তার কাছ থেকে কিন্তু আপনার বার্গেনিং পাওয়ার বেড়ে যাচ্ছে, তো আপনার খরচ কমবে। এই ক্ষেত্রে কিন্তু সবাই প্রত্যেকটা স্টেপে স্টেপে লাভবান হচ্ছে।
আর এখানে দেখবেন অনেক সময় দেখি না যে আমরা একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম, আমি একজনের কাছে বিক্রি করব, অনেক সময় দেখা যাচ্ছে সব বিক্রি হচ্ছে না, কিছু আমার আর গুদামজাত হয়ে যাচ্ছে। কিন্তু এই কর্পোরেটের একটা সুবিধা হচ্ছে, যেহেতু একটা চুক্তি হয় যে আমি তোমার কাছ থেকে এতগুলো জিনিস নিচ্ছি, সেহেতু তারা তো সবগুলোই নিবে, আপনার কাছে দায়বদ্ধ, আপনিও দায়বদ্ধ এতগুলো দেবেন। তো আপনার আর চুক্তির মাধ্যমে হয় যে আপনার গুদামজাত হওয়ার সম্ভাবনা কম, এবং যখন আপনি তাকে একটা সুষ্ঠু সমস্যার সমাধান দিতে পারছেন, এটা কিন্তু আপনার অনেক দীর্ঘমেয়াদী তার সাথে আপনি ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে কিন্তু সময়ও সেভ হচ্ছে এবং মেধাও সাশ্রয় হচ্ছে। সেটা কি, আমরা যখন একটা জিনিসই 10 জন কাস্টমারের কাছে বিক্রি করি, 10 জন কাস্টমারের সাইকোলজি 10 রকম, 10 জনকে 10 বার বোঝাতে হচ্ছে। কিন্তু যখন আপনি এই 10টা প্রোডাক্টই একজনের কাছে দিবেন, তখন কিন্তু একবার অ্যাপ্রোচ করলে, একবারই সঠিক দামে উপস্থাপন করতে পারলে, একবারেই আপনি ওনাকে প্রোডাক্টটা দিয়ে দিতে পারছেন। আর এটা হচ্ছে কি, আপনি যেমন একটা বৃহৎ পরিসরে আপনার প্রতিষ্ঠানকে বড় করতে পারছেন, আপনিও কিন্তু নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারছেন। আপনার হ্যান্ডস লাগবে, পরিস্থিতি পাচ্ছে, আপনার লোকজন লাগবে, তারাও নতুন আপনার কাছ থেকে শিখতে পারছে, তারাও আস্তে আস্তে আপনার কর্মী হচ্ছে, তারাও একদিন উদ্যোক্তা হতে পারবে এবং আপনার প্রতিষ্ঠানটার এক সময় সুনাম বাড়বে, স্থায়িত্ব বাড়বে। এখন আমরা আসি যে কর্পোরেটের কিছু সুবিধা যেমন আছে, অসুবিধাও তেমন আছে। একটু আগে আমরা একটা কথা বলেছিলাম যে মেহেদী ভাই চাচ্ছেন ব্যক্তিগতভাবে একটা কালো কলম। আমি বিক্রেতা হিসাবে চাবো যে মেহেদী ভাইকে যেভাবে হোক, আমার কাছে কালো কলম নেই, আমি একটা নীল কলম ওনাকে বিক্রি করব। নীল কলমের সম্বন্ধে যত ভালো কথা আছে আমি ওনাকে বলবো। কিন্তু ওই যে বললাম, প্রতিষ্ঠানের একক সিদ্ধান্ত নেওয়ার উপায় নাই, তারা ঠিক করে ফেলেছে কালো কলম, আপনাকে কালো কলমই দিতে হবে। তো আপনার যখন চুক্তি হয়েছে কালো কলম দিব, আপনাকে অনেক বেশি সাবধান হতে হবে কালো কলমটাই দেওয়ার জন্য। আপনার আর কোনো সুযোগ নেই, ত্রুটি বিচ্যুতি, ভুল হয়েছে, এটা হয়েছে, কোনো সুযোগ নেই। আমি কালো কলম চেয়েছি, আপনি নীল কলম দিয়েছেন, বাসায় প্রয়োজন আমি লিখে ফেলেছি, প্রতিষ্ঠান কিন্তু এটা করবে না, প্রতিষ্ঠান কিন্তু রেখে দিবে আপনাকে এটা ফেরত দেওয়ার জন্য। তো আপনার একটু অসাবধানতার কারণে আপনার মেধা খরচ হবে, আপনার শ্রম খরচ হবে, আপনার অর্থ খরচ হবে। তো এখানে সাবধানতাটা অনেক বেশি আমাদেরকে মেনে চলতে হয়। সিমিলারলি মেহেদী ভাইয়ের সাথে আমার এখন কাজ করতে করতে একটা অনেক বড় সময় ধরে পরিচয় আছে, ব্যক্তিগত পরিচয় আছে। তার মানে এই না যে আমি অবিবেচকের মতো তার কাছে কোনো কিছু চাইতে পারবো, কারণ এটা প্রতিযোগিতা। আমাদের মতো, আপনাদের মতো 1000 উদ্যোক্তা বিয়ার আছে, 1000 উদ্যোক্তায় মেহেদী ভাই যোগাযোগ করতে পারে। তো আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, আমাদের প্রতিযোগিতামূলক ভাবেই আমাদেরকে আমাদের এই খেলাটা জিততে হবে। বিক্রি কিন্তু একটা খেলার মতোই, এই খেলাটা যে যত সুন্দর করে জিততে পারে, মানুষের মন জয় করতে পারে। আর এইটার জন্য প্রাতিষ্ঠানিক কর্পোরেট সেলসের জন্য অনেক বেশি জরুরি। প্রথম গোল করাটা অনেক বেশি জরুরি। আমরা যখন ক্রিকেট খেলা দেখি, একটা ব্যাটসম্যান 100 করলে যত খুশি হয়, ঠিক ব্যাটিং এ নেমে প্রথম রানটা করতে সে ঠিক একই খুশিটা হয়। যখন আপনি একটা প্রতিষ্ঠানের কাছে একবার বিক্রি করতে পারবেন, আপনি কিন্তু নিশ্চিত হয়ে গেলেন তার সাথে আপনি ইনভেস্টেড হয়ে গেছেন। সে কিন্তু পরের বার আপনাকে অন্য কাজেও খুঁজতে পারে। এখন আপনাকে এইসব কৌশলী চিন্তা, কাস্টমাররা কিরকম চিন্তা করে, ওই প্রতিষ্ঠানটা কাদের সাথে ব্যবসা করে, ওদের উদ্দেশ্য কি, সেইভাবে আপনাকে তাদের প্রোডাক্টের মডেলটা তৈরি করতে হবে। এবার আসি আমরা কিভাবে গ্রাহক পরিষেবা দিব। নওশাদ ভাই, একটু আপনার মাঝখানে একটু সময় নেই, যারা মাইক্রোফোনটা মিউট করেননি তারা একটু কষ্ট করে মিউট করেন, কারণ সাইডের থেকে একটু সাউন্ড আসতেছে, যার কারণে কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছি না। যারা মাইক্রোফোনটা ক্লিয়ার করেননি, সুমাইয়া শিমু আপা, জিন ভাই,
আপনারা মাইক্রোফোনটা মিউট করেন। হ্যাঁ, নওশাদ ভাই শুরু করেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি শুরু করেন। এখন আমি আগেই বললাম আমরা একটা পরিষেবা দিব। আমি এই উদাহরণটা একজন ডাক্তারের উদাহরণ দিয়ে বলেছিলাম, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। এখন তো মধুমাস চলছে, সবাই খুব ফ্রুটস খাচ্ছে, আম লিচু এগুলো খাচ্ছে, কিন্তু আমরা যারা এই সময়ে নতুন উদ্যোক্তা, আমাদের আগের জেনারেশন যেভাবে জানে যে কাঁচা ফল বা এগুলা যেভাবে আগে সংরক্ষণ করা যেত, কিভাবে খেতে হতো, আমি ব্যক্তিগত আমি ওটা জানি না। তো আমরা যখন এখন কেউ যদি একটা আম বিক্রেতা ফেরিওয়ালা আম প্যাকেট করে দিয়ে দিল, কিন্তু এটা দেওয়ার সময় সে বললো যে স্যার আপনি আমার কাছ থেকে তো 5 কেজি আম কিনেছেন, 5 কেজি তো হয়তো বা আপনি আজকেই খাবেন না, আমগুলো একটু সংরক্ষণ করে খেয়ে, যেমন আমগুলা চটের বস্তায় রাখলে ভালো থাকবে। আম যদি কোনোটাতে পচন ধরে সেটাকে আলাদা করে ফেলবে। এই যে মনে করেন কিছু ট্রিক এন্ড ট্রিক্স টিপস, এগুলা যদি আমরা আস্তে আস্তে শেয়ার করতে হয় বিজনেস টু বিজনেসে, তাহলে এই সেবাটা তারা অপেক্ষা করে। তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে গেল, এই প্রোডাক্টটা যতদিন তারা ব্যবহার করবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার সাথে তাদের একটা সম্পর্ক থাকতে হবে। এই জিনিসটা গ্রাহক পরিষেবার ক্ষেত্রে, কর্পোরেট বিজনেসের ক্ষেত্রে, প্রতিষ্ঠানকে খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। আপনাকে কখনোই তার হাত ছাড়তে হবে, দেওয়া যাবে না। আপনাকে কর্পোরেট ক্লায়েন্টদেরকে আপনাকে বুঝতে হবে তারা যেন আপনাকে একজন শুধু সাপ্লায়ার মনে না করে, আপনি তাদের একজন পার্টনার, অংশীদার। সে যেন ফিল করে যে আপনাকে বাঁচায় রাখলেই তারা বাঁচবে। তো এই গ্রাহক সেবাটা খুবই প্রয়োজন। তাদেরকে পণ্য বিক্রির থেকে তাদেরকে সেবা প্রদান করাটাই হচ্ছে মূল টার্গেট থাকতে হবে। ওরা এক সময় না এক সময় আপনার কাছ থেকে পণ্য কিনবেই, যদি আপনি তাদের পরিষেবাটা ঠিকমতো দিতে পারে। তারা যদি বুঝতে পারে যে তার কাছ থেকে পণ্য কিনলে এই পণ্যটা যতদিন আমার ব্যবহার করার দরকার ততদিন সে আমাকে সাপ্লাই দিবে, কোনো সমস্যা হলে সে ডিনাই করবে না, যত দ্রুত সম্ভব সে আমাকে এই বিষয়টা প্রদান করবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে কর্পোরেট সেলিং এর ক্ষেত্রে। আর এই জিনিসটা আসবে আমাদের যত অভিজ্ঞতা বাড়বে, প্রত্যেকবারই আমরা নতুন নতুন অভিজ্ঞতার সৃষ্টি হব। অনেক সময় দেখবেন যে আপনার লেবার পাচ্ছেন না, এটা একটা অভিজ্ঞতা। অনেক সময় দেখবেন যে আপনার ট্রান্সপোর্টের সমস্যা হচ্ছে, টাইমলি যেতে পারছেন না। এই যত অভিজ্ঞতা আমরা নিতে পারবো, কর্পোরেট পরিষেবা আমাদের তত সুন্দর হবে। এখন আমরা একটা এলাকায় একটা রিটেল শপ দিলাম আর একজন সাপ্লায়ার হওয়ার চেষ্টা করলাম, দুইটা কিন্তু এক জিনিস না। এখানে কিছু ধাপ পাইতে হয়। যেমন আপনাকে সবসময় চেষ্টা করতে হবে এই যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করা, তাদের সাধারণত কি কি পণ্য দরকার হয় সেই পণ্যগুলো আপনি দিতে পারেন কিনা সেই সম্বন্ধে নিজেকে তৈরি করা। তারা যখন এই পণ্যটার জন্য দরপত্র বা টেন্ডার প্রদান করে তখন তার জবাব দিতে হবে, এবং যখন দেখবেন যে না তারা এখন এটা নিবে তখন বাস্তবসম্মত নমুনা দিবেন, তাদেরকে উপযুক্ত মূল্য দিবেন যে এখানে এটা দিতে হবে। তবে একটা জিনিস আপনারা সবসময় মনে করবেন, খুচরা বিক্রয় বা রিটেল মার্কেটিং আর কর্পোরেট বিক্রিতে সরকারি অনেক বিধি নিষেধ মেনে চলতে হয়। এখানে ভ্যাট এবং অগ্রিম আয়করের ব্যবস্থা কিন্তু আছে, সেই ক্ষেত্রে মূল্যটা খুবই সাবধানতার সাথে নিয়ে তাদেরকে প্রস্তাবনা দিতে হয়। এটা হয়তোবা আমাদের আরেকটা বিষয় আলোচনা করবে, কর্পোরেট ব্যবসায়ীদের সাথে কিভাবে মূল্যায়নটা নির্ভর করতে হয়, সরকারি কি কি লাগে, ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা এরা হয়তোবা দিয়ে আমাদেরকে আরেকটা সুযোগ দিবে, আমরা অন্যদের কাছ থেকে এটা শিখতে পারবো। তালিকাভুক্তির জন্য একজন প্রতিষ্ঠান কি কি চায়, কেন সেটা তারা আপনাদের কাছ থেকে মালটা প্রোডাক্ট নিবে? প্রথমে তারা চাবে আপনার কোম্পানির একটা প্রোফাইল বলতে কি জানেন, সেখানে তারা আপনার সম্বন্ধে জানতে চাইবেন, আপনি কে, কি করেন, আপনার ক্ষমতা কতটুকু, আপনার প্রতিষ্ঠান কোথায়, আপনার লোকবল কি, আপনার ক্যাপাসিটি কি। কারণ সে তো আপনার কাছ থেকে কিনছে তার সুবিধার জন্য, সে আপনার কাছে রিলাই করলো, আদৌ আপনি সেটা দিতে পারবেন কিনা সেটাও তারা যাচাই করবে এই আপনার প্রোফাইলের মাধ্যমে। এবং তারা দেখবে আপনি কি সরকারি সমস্ত কাগজপত্র আপনার কাছে আছে কিনা,
সকল কিছু দিয়ে আপনাকে প্রথমে তালিকাভুক্তি দিতে হবে যে তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনার জন্য আপনাকে তালিকাভুক্তি করেছে বা সিলেক্ট করেছে। তো আমার এখানে কিছু দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন আসি আমরা অনেক একটা ইম্পর্টেন্ট, গত 3 মাস আমরা যেটা করেছি, আমরা অনেকেই এখন বাসা থেকে বের হতে পারি, আমাদের আয় অনেক কমে গেছে, জীবন চালার যে ব্যয় সেটাকে অনেক কমিয়ে নিয়ে আসতে হয়েছে, কারণ আয় বুঝেই ব্যয় করতে হবে। একটা আপনি উক্তি বলি, তুমি তোমার আয় থেকে ব্যয় করো না, তুমি তোমার সঞ্চয় করে যা থাকে তা থেকে ব্যয় করো। তো এই গত 90 দিনে বা 90-95 দিনে আমাদের কি করতে হয়েছে, আমাদের অফিস থেকে, ঘর থেকে হোম অফিস করে যতটুকু পারি আমাদেরকে গ্রাহকদেরকে সেবা প্রদান করতে হয়েছে। তারা পণ্য চাইলে পণ্য দিতে হয়েছে, সেবা চাইলে সেবাও দিতে হয়েছে। কারণ তাদের সাথে আমি যদি সরে যাই, আমার প্রতিযোগী আমার ওই জায়গাটা দখল করে নেবে। কোনো জায়গা কিন্তু খালি থাকে না, কেউ না কেউ এসে সেটা ফিল আপ করে দেয়। এখন এই সময়ে আমার যেমন জীবনের ঝুঁকি আছে, আমার ক্রেতারও জীবনের ঝুঁকি আছে। সে কিন্তু চাবে না যে আমি যেভাবে খুশি সেভাবে গেলে সে আমার কাছ থেকে নিবে, আমাকেও স্বাস্থ্যবিধি মেনেই তাকে দিতে হচ্ছে। তো এই সময় আমরা যতই কাজ করি না কেন, আমাদের স্বাস্থ্যবিধি মেনে কাজগুলো করতে হবে। আমি আবার বলছি, স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। আমি যদি নিজের স্বাস্থ্যবিধি না মানি, আমার ক্রেতা যদি বোঝে যে আমি স্বাস্থ্যবিধি মানছি না, সে কিন্তু আমার কাছ থেকে পণ্য নিবে না বা সেবাও নিবে না। কারণ আমি ঝুঁকিতে আছি, আমিও তাকে ঝুঁকিতে ফেলে দিতে পারি। আমি যাদেরকে নিয়ে কাজ করি আমার প্রতিষ্ঠানের পক্ষে, আমার ক্রেতাদের সাথে যারা যোগাযোগ করে, তাদের স্বাস্থ্য ঝুঁকির কথা আমাকে চিন্তা করতে হবে। আর এই সময় আমরা চেষ্টা করব যত সহজলভ্য জিনিস আছে, অতি প্রয়োজনীয় জিনিস আছে, শুধু সেটা নিয়ে কাজ করার। গ্রাহকদের সাথে যত পারা যায় ইতিবাচক কথা বলা, যে হ্যাঁ আমরা দেখছি, পারবো, পরিস্থিতি কখনোই না বলা যাবে না। এই নাটাকে কিভাবে করে নিতে হয় সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আর কোন পণ্যের অর্ডার যদি আমরা পেয়েই যাই, বারবার তার মান যাচাই করতে হবে যে এই পণ্যে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা। স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি থাকলে ওই পণ্য দেওয়া যাবে না। যতবার দরকার হয়, সময় যতটুকু কুলায়, বাজেটে যতটুকু আসে ততটুকুর ভিতরে সর্বোচ্চ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পণ্যের মান নির্ণয় করতে হবে। আমি আবারও বলছি, হয়তোবা আমরা এখানে কিছুটা ব্যবসা কম করব, কিন্তু আগে জীবন, তারপরে জীবিকার জন্য জীবন, আবার জীবনের জন্য জীবিকা, কোনোটাকে আমাদের একসাথে সমন্বয় করতে হবে। আর যেহেতু আমরা এখন বাসায় আছি, আমাদের যেটা মনে হয় যে আমরা এখন যেহেতু আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে, আমরা নতুন প্রোডাক্ট, নতুন ডিজাইন, যারা বুটিকের কাজ করেন, যারা বাটিকের কাজ করেন, যারা অন্যান্য কাজ করেন, তারা চিন্তা করতে পারে আমার এখন নতুন ডাইমেনশন কি করা যায়, নতুন ডাইমেনশন প্রোডাক্ট কি করে। এক সময় তো আমরা ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে যদি বের করে, তখন ফোরকাস্টিং করতে হবে মানুষের সর্বপ্রথম কি দরকার হবে, তারা এই জিনিসটা কি চায়, এটা চিন্তা করতে হবে। আমরা রোজার ঈদটা করতে পারি নাই, কিন্তু এখন আস্তে আস্তে আমাদেরকে রাস্তায় বের হতে হচ্ছে, সামনে কোরবানি ঈদ আছে, কোরবানি ঈদকে ফোকাস করে আমরা কি করতে পারি সেগুলা চিন্তা করতে হবে। বাসায় বসে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এই করতে করতে দেখবেন যে আপনি আপনার ক্রেতাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারবেন। অনেক বেশি নিষ্ঠার সাথে, ধৈর্য ধরে, অধ্যাবসায়ের সাথে, দৃঢ়তার সাথে করতে হবে। আর সবসময় নিজেকে আত্মবিশ্বাস রাখতে হবে, আমি কোনো না কোনো দিন আমি পারবো, এবং আমাকে এটা পারতে হবে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কারণ আমি যদি আজকে একটা সফল প্রতিষ্ঠানের মালিক হতে পারি, আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি যে কষ্টটা করছি সেটা হয়তো বা করতে হবে না। সে একটা প্রতিষ্ঠানের উপরে এসে বসে সে আমার প্রতিষ্ঠানকে আরো 10টা প্রতিষ্ঠানে সমান করতে পারবে। আর এই সময় আমরা যে পরিশ্রমটা করছি, এটা যেন অবশ্যই আমাদের কাজে লাগে, এটা চিন্তা করতে হবে। এখন আমি কিছু আপনাদেরকে আমার ট্রিক্স
গুলো দেখাচ্ছি। যেমন এখানে আমি 3-4টা জাতে যাবো, বেশিতে যাব না। সব সময় প্রত্যেকদিন এখন আমাদের চিন্তা করতে হবে আমি নতুন কিছু শিখবো, নতুন কিছু কি শিখতে পারি। হয়তোবা আমি যে ট্রেডে আছি আমি জানি আপনারা সেখানে সবচেয়ে বেশি স্কিল। যেমন যে বাটিক করে সে হয়তোবা চিন্তা করতে পারছে আমি তো বাটিক করি, এমব্রয়ডারি কিভাবে করে আমি আজকে এটা একটু শিখি। ইউটিউবে সার্চ দেন, সব চলে আসে, হাজার হাজার ট্রেনিং আছে, হাজার হাজার লেকচার আছে। যারা এমব্রয়ডারি করেন তারা টাইডাই করেন, বুটিক শিখেন, বা প্রত্যেকদিন চিন্তা করেন আজকে আমার একটু ইংরেজি ডেভেলপমেন্ট করি। কেউ হয়তোবা চিন্তা করেন আমি একটু গ্রাফিক্সের কাজ শিখি। কারণ আমি যা দেখলাম আজকে সবার সাথে পরিচয়, যে ম্যাক্সিমামই গ্রাফিক্সের কাজ করে, কসমেটিক্সের কাজ করে। এখন আমরা ফেসবুক মার্কেটিং এলে ছবি তুলতে হবে, আসলে কিভাবে ছবি এডিটিং করা যায়, ফটোশপ কিভাবে কাজ করা যায়, ইউটিউব দেখতে হবে। এগুলাই মানে আবার প্রতিষ্ঠানরা কোন কোন প্রতিষ্ঠান কি পলিটিক্সে চলে সেগুলো জানতে হবে। প্রফেশনালিজম কিভাবে আনতে হবে চেষ্টা করবো প্রত্যেকদিন। একটা না, এই যে আমি এখানে 21টা টপিক লিখেছি, কিছু না কিছু একটা নিয়ে আগামী এক সপ্তাহ আমি এটা নিয়ে কাজ করব, পরের এক সপ্তাহ আমি এটা নিয়ে কিছু না কিছু সেলফ ডেভেলপমেন্টের জন্য আমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে। শিখার কোনো শেষ নেই। এখন আপনারা কি সবাই আমার কথা শুনতে পেরেছেন? জি ভাই, আমরা সবাই পেরেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি অনেকক্ষণ কথা বললাম। আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি আমাকে সুযোগ দেওয়া হয়। জি জি প্লিজ, আপনার নামটা বলেন, নামটা বলে আপনার। আর ওমর ফারুক ভাই। হ্যাঁ, আমার এমডি ওমর ফারুক। আমার জি। একটা কথা ভালো লাগছে, একটা ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, মানে আমি দোকানদার, আমার কাছে আসবে, আমার প্রোডাক্ট একটা, যে প্রোডাক্টটা চাইছে ওই প্রোডাক্টটা নাই, আমি আরেকটা প্রোডাক্ট মানে তাকে বোঝানোর জন্য যে চেষ্টাটা করা লাগবে, এই জিনিসটা আমার ওনার কাছ থেকে আমার এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে, মানে অনেক অনেক ভালো লাগছে। কেন আমি একটা নাই আরেকটা ধরাইতে পারছি, একটা প্রোডাক্ট নাই আরেকটা প্রোডাক্ট ওনাকে আমি দিতে পারতেছি বুঝাইয়া। তো এই জিনিসগুলা করলে বিজনেস আরো মানে অনেক উপরের দিকে যাবে। থ্যাংক ইউ ওমর ফারুক ভাই। আর আপনার কোনো প্রশ্ন আছে ওমর ফারুক ভাই? না, আপাতত নাই। ওকে, আমরা আবার পরে। আর কারো কোনো মতামত বা প্রশ্ন? শুধু প্রশ্ন না, মতামত থাকলেও চলবে, বা এর বিপরীতেও কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটা একটু বলেন। আমরা আলোচনা করছি সম্মানিত দর্শক এবং আমাদের সঙ্গে যারা আছেন, যারা এই জুমের সঙ্গে যুক্ত আছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা ভাই বোনেরা, এবং যারা লাইভটা দেখছেন বিআর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা দেখছেন র্যাপিড রেসপন্স এবং রিকভারি। আমরা এই প্রকল্পটা বিআর শুরু করেছে এই মে মাস থেকে ইউথ বিজনেস ইন্টারন্যাশনাল এর নেতৃত্বে এবং google.org এর সহযোগিতায়। তো এই প্রজেক্ট আমরা চলছে। তো এখন আপনাদের আর কোনো প্রশ্ন আছে? জি, কেউ বলবেন কারো কোনো প্রশ্ন আছে কিনা বা মতামত? জি জি দীপু আপা, হ্যাঁ দীপু আপা বলেন, রোকসানা দীপু আপা। জি জি আমি প্রথমে ধন্যবাদ বিআরকে। আচ্ছা, আমি দীপু আপার কাছে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করছি যে আপনাদের মনে হয় একটু যদি মিউট করে দেন, আপনাদের মিউট করে দিলে আপনাদের শব্দগুলো শুনতে পারবো না, অন্যটা শুনতে পারবো। জি রোকসানা আপা, দীপু আপা। জি প্রথমে ধন্যবাদ যে আমাদের এই ক্রান্তি লগ্নেও আমাদের বিয়ে আমাদের পাশে আছে, ধন্যবাদ। আর নওশেদ ভাই আপনার স্পিচ খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, পাশাপাশি আমাদের বিয়ার পরিবারকে ভালো রাখুক। আমরা সবাই বিয়ার মেম্বার আর বিয়ার মেন্টর। আমি আল্লাহ পাক আমাদের বিয়া কেন সারা বাংলাদেশের সবাইকে ভালো রাখুক। আমার একটা বিষয় আপনি বলে, জি আমার একটা বিষয় সেটা আপনি ভালো বলেছেন যে আমার একটা প্রশ্ন যে আপনি খুব ভালো বলেছেন যে আমরা এই সময় যেটা উপযুক্ত সেই জিনিসটা নিয়ে নামতে হবে। এখন আমার প্রশ্ন হলো, আমরা তো বুঝছি যে কুটির শিল্পের আমি কাজ করি, আমি এইটা জানি, এইটার বাইরে নামতে পারবো না সে ধরেন, কিন্তু আমরা কেমন করে বুঝবো যে এখন এই সময় আমরা সবচেয়ে উপযুক্ত দেখতেছি পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এইটা, অথবা আমরা দেখছি যে সেফটি মাস্ক বা সেফটি জিনিসগুলো এখানে। এখন যদি সবাই ওই জিনিসটা নিয়ে নামি তাইলে তো বিজনেস হবে না। আর আমরা কার কাছে বিজনেস করব? বিজনেসটা হচ্ছে এরকম যে আমি আপনার কাছে যাব, আপনারও কিন্তু দরজা খোলা থাকতে হবে আমার জন্য। এখন আমি পিপি বানাইলাম, কিন্তু আমার পিপি যে আপনি নিবেন, আপনার দরজাটাই তো আমার জন্য বন্ধ। সেই ক্ষেত্রে এই সময় উপযোগী জিনিস নিয়ে আপনারা নামতে বলেছেন, খুব ভালো, কিন্তু সেটা আমি কেমন করে নামবো? কারণ আমরা বুঝতেছি যে পিপিটা বিজনেস এখন ভালো হবে,
কিন্তু সবাই যদি পিপির বিজনেসটা করি তাহলে কার পিপি কে কিনবে? এই একটা, আমি আপনার দ্বারে যাব, আপনার দরজা আমার জন্য বন্ধ, কারণ আমি অফিসে যাচ্ছি, হচ্ছে না। এই একটা প্রশ্ন। জি, উত্তর চাই, তারপর আরেকটা আছে। আমি নওশাদ ভাই উত্তর দেওয়ার আগে আপনাকে নওশাদ ভাইকে এটা বলছি, নওশাদ ভাই আপনার প্রেজেন্টেশন শেয়ারিংটা একটু বন্ধ করেন, ক্লোজ করে দেন। জি জি নওশাদ ভাই। হ্যাঁ রোকসানা আপা, দীপু আপা আপনার প্রশ্নটা নিলাম এখন। জি নওশাদ ভাই, নওশাদ ভাই দীপু আপার প্রশ্ন। আরেকটা পরামর্শ। জি জি, আমরা যদি এরকম করতে পারি যে আমরা জানি বিয়ার কার প্রোডাক্ট কি আছে বা কি আছে, এখন আমরা সবাই মিলে, যদিও আমরা জুমে বসা মানে একসাথে বসছি একদম ঘরের মতোই, আমরা সবাই মিলে একটা বুদ্ধি করা যায় যে কিভাবে আমরা সচল থাকতে পারি। যেমন আমার যেটা কাজ, আমার বাইরের কাজ না হইলেও ঘরে একটু একটু স্টুডেন্ট আসতেছে, আমার প্রোডাক্ট একটু চলেছে, আমি ভালো আছি, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে। এখন আমি কিন্তু যুব উন্নয়নে যাইতে পারছি না, আমি কমার্স কলেজে যোগ দিতে পারছি না, কারণ কি ওরা দরজা বন্ধ। তা আমার একটা মতামত মেহেদী ভাইয়ের কাছে বা রানা ভাই বা নরশেদ ভাইয়ের কাছে, যে আমরা সবাই মিলে সবার যদি একটু পরামর্শগুলা কালেক্ট করি যে আমরা কিভাবে করতে পারি আমাদের বিজনেসটা রানিং, সেক্ষেত্রে আমার ছোট মাথায় এত বুদ্ধি হবে না, কিন্তু সবাই বিয়ার যত মেম্বার আছে বা আমরা এই লাইভ মিটিং এর মাধ্যমে যদি একটু পরামর্শগুলো নিতে পারি, সেইখানে যেটা ফিল্টারিং করে যেটা উপযুক্ত এটা রিসিভ করলে কেমন হয়, এটা একটা। আর আমার অসংখ্য স্টুডেন্ট তারা জি, আরেকটা কথা, আমার অসংখ্য স্টুডেন্ট তারা প্রতিদিনই আমাকে এসে, এখন আমার সামনে একজন সাবিনা আক্তার বর্ষা এসে বলতেছে, আপা আমার পার্লারটা ছেড়ে দিতে হচ্ছে, আমার 3 মাসে 1.5 লাখ টাকা ঘর ভাড়া হয়ে গেছে, আমি দিতে পারছি না। এই ক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদেরকে, আমি আমার উদ্যোক্তাদেরকে কি উত্তর দিব? এই 3টা শেষ, আর কোনো প্রশ্ন নাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দীপু আপা, আমি নওশাদ ভাইয়ের কাছে যাব, তার আগে একটা বলি যে আমাদের আজকের আলোচনাটা মূলত কর্পোরেট বিজনেস এবং কাস্টমার সার্ভিস, বাট আপনার মন্তব্যটা এবং পরামর্শটা খুবই যুক্তিযুক্ত। আর আমরা যেটা করেছি যে এই যে আপনি বলেছেন যে কিভাবে নতুন উদ্যোক্তারা নতুন উদ্যোগ নিতে পারে, বা পুরনো উদ্যোক্তারা কিভাবে নতুন উদ্যোগ নিতে পারে, বা যিনি আপা 3 মাস ধরে বিউটি পার্লারটা বন্ধ আছে সে কি করবে, এই নিয়ে আমাদের আরো প্রত্যেক সপ্তাহে 4টা করে সেশন যাচ্ছে। এই সপ্তাহে আজকে এটা শুরু হয়ে গেল, আগামীকাল একটা আছে সন্ধ্যা 7:30, শনিবারে আছে, রবিবারে আছে। তো প্রত্যেকদিন এক একটা ইস্যু নিয়ে আমাদের এই লাইভ সেশন গুলো যাবে, এবং সেখানে একজন এক্সপার্ট তাদের মতামত প্রদান করবেন, এবং আপনারা সেইখান থেকে বেশ কিছু আইডিয়া আপনারা পেয়ে যাবেন, এবং আমরা নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করছি। তো সেটা আমি আপনাকে সকলকে আপনার মাধ্যমে, আপনার চমৎকার প্রশ্নের মাধ্যমে সকলকে আহ্বান জানালাম যে আমাদের কালকেও সন্ধ্যা 7টার সময় আরেকটা লাইভ আছে, যেটাই আমরা দেখতে পাবো যে উদ্যোক্তারা এখন আইনগত দিকে কি করতে পারে। আমরা কালকে আইনগত দিক নিয়ে আলোচনা করব, আইনগত ব্যবসা বাণিজ্য কিভাবে সে করতে পারে কোভিড সিচুয়েশন, এবং বাড়ি ভাড়ার কথা বলেছেন, কি কি করতে পারে সেটা নিয়ে আমরা কালকে আলোচনা করব। যে দীপু আপনার একটা প্রশ্ন ছিল, যদি আপনি উত্তর দেন নওশাদ ভাই। আচ্ছা আপু, আপনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। যেমন গত 3 মাসে আমি নতুন একজন ক্লায়েন্ট পাইনি, কোনো ব্রেক নাই আমার। আচ্ছা, তবু আপু আমি আপনাকে বলি, বাংলাদেশে এখনো প্রচুর পিপিই এবং মাস্ক এর প্রয়োজন আছে। আমি বলছি না আপনাকে এই প্রোডাক্টটা নিতে হবে, এর থেকেও অনেক বড় প্রয়োজনীয় জিনিস আমি যেটা ফিল করি, এখন আমাদের জন্য খাদ্য নিরাপত্তা অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর এই মুহূর্তে কোভিডে আমি তো বলেছি আগে তালিকাভুক্তি হতে হবে, এখন নতুন কোনো তালিকাভুক্তিও তারা নিবে না, বড় বড় কর্পোরেট হাউসগুলো। আমরা এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটা করছি আপু, আমরা নিজেদেরকে সেলফ ডেভেলপমেন্ট করছি। যখন শুরু হবে তখন যেন আমি আমার প্রোফাইলটা তাকে সাবমিট করতে পারি সাথে সাথে। এই সময় যখন আমাদের সব পরিস্থিতি সঠিক হবে, তখন যেন এই কাগজ, নিজের যোগ্যতা, প্রোফাইল তৈরি করতে, স্যাম্পলিং, এটার জন্য যেন আমার আরো 2 মাস পিছিয়ে না থাকতে হয়। আমি যেটা আজকে আপনাদের সাথে, যেমন আমি একজন কিশোরগঞ্জের পেয়েছি, যেমন আমি একজন খুলনার পেয়েছি, আমার সাথে সাথে একটা মাথায় চিন্তা আসলে বাংলাদেশের বিআই তো আমাদেরকে একটা খাদ্য নিরাপত্তা দিতে পারে। যেমন কি আমরা যারা মধু খাই, আজ পর্যন্ত আমি মনে হয় না আমি সঠিক মধু খাইতে পারছি। আমি জানি না আজকে পর্যন্ত আমি কিশোরগঞ্জের সঠিক শুটকি খাইতে পারছি কিনা।
তো পৃথিবীতে একজন লোক বেঁচে থাকা পর্যন্ত কিন্তু পৃথিবীতে খাদ্য লাগবে, একজন লোক বেঁচে থাকতেও। তো বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে যে ভেজাল মুক্ত খাওয়া যদি আমরা এখন সাপ্লাই করতে পারি, বিয়ার সারা দেশে যে নেটওয়ার্কিং আছে, প্রত্যেক জায়গার যে এলাকার যে ইউনিক প্রোডাক্ট আছে, খুলনায় যেমন মধু আছে, কিশোরগঞ্জে যেমন মাছ আছে, এরকম চিন্তা করতে হবে আমি ওটা পারছি না, আমার অন্য অল্টারনেটিভ কি দিয়ে এখন আমি আমাকে সাস্টেন করতে পারি। এখন আমাকে আগে বাঁচতে হবে। আমি এখন কর্পোরেটে যেতে পারছি না, আমি কর্পোরেটে কিভাবে যাই সেটা নিয়ে পড়ালেখা করব, স্কিল ডেভেলপমেন্ট করব, কিন্তু এটা হচ্ছে আমার পড়ালেখার বিষয়টা। আর আমাকে চেষ্টা করতে হবে আমাকে আগে আমার ব্যবসাটা বাঁচায় রাখতে হবে, কারণ এই 30 বছর আমি একটা প্রতিষ্ঠান বাঁচায় রাখতে পারলে আমার নতুন জেনারেশন প্রতিষ্ঠানের মালিক হিসাবে তার ক্যারিয়ারটা শুরু করবে। এটাই আমাদের মোটিভেশন হওয়া উচিত। নওশাদ ভাইয়ের সঙ্গে চমৎকার একটা কথা বলেছেন। নওশাদ ভাইয়ের সঙ্গে আমি একটু যোগ করতে চাই, যেটা হচ্ছে যে দীপু আপা বলেছেন যে সকলে যদি পিপি তৈরি করে তাহলে অন্যদিকে কি হবে। তা আসলে মূলত একটা জিনিস চিন্তা করতে হবে আমাদেরকে, যে আমি এই প্রসঙ্গে একটু বলি যে বিয়া থেকে কমপক্ষে 14 জন গত 1 মাসের মধ্যে ইন্টারন্যাশনালি অনলাইনে ট্রেনিং নিয়েছে, যেটা প্রায় 36টা দেশের মতো পার্টিসিপেন্ট সেখানে ছিল। এখনো গতকাল একটা শেষ হয়েছে এবং আমিও অংশগ্রহণ করেছিলাম। যেটা হচ্ছে যে সেখান থেকে আমরা দেখলাম যে আমাদের একটা টেন্ডেন্সি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার অন্যটা কি করলো সেটা দেখা দেখি আমরা সঙ্গে সঙ্গে সেটা রেপ্লিকা বা তেমন কিছু করতে চাই। তো এই টেন্ডেন্সি থেকে অবশ্যই আমরা গাইডলাইন মানবো, মেনে করব। সেই সঙ্গে নতুন নতুন কিছু কি তৈরি করা যায় না? আপনি প্রতিদিন ফেসবুক আমরা এখন সবাই দেখি, ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, সেখানে দেখবেন যে অন্য আমাদের থেকে অনেক কম উন্নত দেশও নতুন নতুন জিনিস মাছ তৈরি করছে, নতুন ভাবে গাইডলাইন মেনে, WHO গাইডলাইন মেনে নতুন পিপি তৈরি করছে। তো সেই জায়গায় একটা ক্রিয়েটিভিটি আছে, সেই জায়গাতে ইনোভেশন আছে, সেই জায়গায় সেফটিটাকে আরো এনশিওর করার একটা বিষয় আছে। তো সেটা কিন্তু করা যেতে পারে, আমাদের সেই চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে। তার মানে আপনি যদি শুধু দেখেন যে ও কি করলো সেটাই করব, সেটা না করে ও যে করলো ওর থেকে আমি বেটার একটা কিছু করব, সেটা যদি একটা চিন্তা করা যেতে পারে। আরেকটা আমি নওশাদ ভাইয়ের সঙ্গে আরেকটা যোগ করবো, যে আমাদের আজকের আলোচনা হচ্ছে কর্পোরেট লাইনে আমরা কিভাবে যোগাযোগটা রাখবো। হ্যাঁ, কর্পোরেট ক্ষেত্রে যোগাযোগ করতে গেলে এই যে আজকে আমাদের উদ্যোক্তারা অনেক কিছু, আজকে সরকার ফিনান্সিয়াল প্যাকেজ ঘোষণা করেছে, অনেক উদ্যোক্তারাই বলছে আমি নেব, কিন্তু যখন সেই ফিনান্সিয়াল প্যাকেজ ঘোষণার ন্যূনতম ক্রাইটেরিয়া গুলো আমাদের উদ্যোক্তারা পূরণ করতে পারছে না, ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, গ্রান্টর, ডেইলি হিসাব রাখা, কিংবা যে বাসায় বা দোকানটা আমি ভাড়া নিয়েছি সেই ভাড়ার সঙ্গে চুক্তি, এই ন্যূনতম 5-6টার মধ্যে যখন 3টা আমি পূরণ করতে পারছি না, তখন আমাদের গিয়ে শঙ্কা জাগে যে আসলে উদ্যোক্তাদের প্রস্তুতিটা কি। মানে যখন 11th আওয়ার আসবে তখন আমরা আগে থেকে যদি প্রস্তুতিগুলো নিয়ে রাখতাম, তাহলে আপনারা অনেকেই কিন্তু এখন থেকে পিপি বা যেটা হোক তৈরি করতে পারতেন। আপনারা কিন্তু বড় বড় কর্পোরেট হাউস কিংবা বড় বড় কোম্পানিগুলো ইনলিস্টেড হয়ে যেতে পারতেন যদি আমাদের এই প্রস্তুতিটা থাকতো। বিআর কিন্তু সবসময় তার প্রশিক্ষণে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, আমরা বলেছি প্রস্তুতিগুলো দরকার আছে। আপনি ব্যাংকে যাবেন, কর্পোরেটে যাবেন, আপনি বলবেন যে আমাকে ইনলিস্টেড করে দেখ, আসলে কি আমি ইনলিস্টেড করে দেবে যদি ন্যূনতম ক্রাইটেরিয়া গুলো না থাকে? মূলত যেটা নাই, এখন আমরা বলছি যেটা নেই সেটা এখন থেকে করেন, সময় একেবারে শেষ হয়ে যায়নি। বাংলাদেশে প্রায় এসএমই ফাউন্ডেশনের হিসাব মতো প্রায় 81 লক্ষ উদ্যোক্তা বা 1 কোটির মতো উদ্যোক্তা আছে সারা বাংলাদেশে, বা এর হিসেবে হয়তো বেশি। তাহলে এখন আমাদের অপরচুনিটি আছে। করোনা ভাইরাস আমাদের জন্য মহামারী, পৃথিবীর জন্য মহামারী, এটাকে এখন মেনে নিয়ে আমাদেরকে সেটাকে অ্যাডাপ্টেশনের দিকে যেতে হবে। উপায় নেই, আপনাকে ব্যবসায় বের হতে হবে। ব্যবসার ক্ষেত্র কোথায় আছে? আজকে কর্পোরেট হাউস গুলো কি করছে? যারা বড় বড় কোম্পানি, তারা ঘরে আপনাকে আর বের করবে না, তারা আপনার বেডরুমে পর্যন্ত আসছে, যাতে সরবরাহটা, সেবাটা আপনার বেডরুমে আপনার পৌঁছে দেয়। আপনাকে তো বের হওয়ার এখন দরকার নাই। তাহলে তার মানে তারা বড় উদ্যোক্তার জন্য আমরা কিছু পারবো না, বরঞ্চ আমরাই পারবো। আপনাদেরকে পারতে হবে সেই পাড়ার চিন্তাগুলো আপনাকেই বের করতে হবে, যে কিভাবে আমি একজনের বাসায় যাব, সার্ভিসটা নিয়ে যাব, আমার ক্রাইটেরিয়া কি হবে, আমার লোগো কি হবে, আমার বিহেভিয়ার কি হবে, আমার থিঙ্কিং প্যাটার্ন কি হবে, এবং আপনাকে এখন যেভাবেই হোক ডিজিটালি অনলাইনে আপনাকে অ্যাডাপ্ট করতেই হবে। আমার এক বন্ধু সেদিন চমৎকার একটা কথা বলেছে, দীপন, সে বলেছে যে করোনা
অনেক সমস্যার সৃষ্টি করেছে, এটা ঠিক। আবার একই সাথে বাংলাদেশকে আমরা যে ডিজিটালি যে কাজগুলো আমরা করেছিলাম, যে সরকারের সময় যে প্র্যাকটিস গুলো করেছিলাম, আসলে কিন্তু এখন আমরা মনে করি যে কিছু ফল পাই, আসলে কিন্তু আমরা ফল ভোগ করছি। দেখেন আজকে কিশোরগঞ্জ, খুলনা, বাগেরহাট কোথাকার আমাদের উদ্যোক্তা ভাই বোনের কত তাড়াতাড়ি জুমের মধ্যে যুক্ত হতে পেরেছে, কি কারণে? এবং এই করোনা আমাদেরকে ডিজিটালি 5 বছর এগিয়ে দিয়েছে, আমরা এটা বিশ্বাস করি। এটাকে আমাদের এখন এগিয়ে নিতে হবে, আমাদের ব্যবসার ক্ষেত্রে, উদ্যোক্তাদের ক্ষেত্রে এটাকে প্ল্যাটফর্ম প্রধান ফোকাসে এখন পরিণত করতে হবে। জি, সরি আমি অনেকক্ষণ কথা বললাম এই প্রসঙ্গে। যদি অন্য কেউ ভাই বোনের, মর্শদ ভাই আপনার কাছে যাওয়ার আগে অন্য ভাই বোনেদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, রানা আপনি একটু বলবেন যদি কারো কোনো লিখিত কোনো প্রশ্ন থাকে আপনি একটু বলবেন। জি জি, এটা আমাদের আজকে লাইভের মধ্যে প্রশ্ন করেছেন, আমাদেরকে প্রশ্ন করেছেন উদ্যোক্তাদেরকে, যদি কোনো আমাদের অর্পিতা প্রশ্ন করেছেন যদি নতুন উদ্যোক্তারা যদি আপনাদের শিক্ষণীয় দরকার হয় কোনো বিষয়ে, আপনারা বিয়ার সঙ্গে যুক্ত হতে পারেন। ধন্যবাদ অর্পিতাকে। আর আমাদের এই কর্পোরেট সেল নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন যে আজকে আমাদের আলোচনা ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। আপনাকে ধন্যবাদ সুলতানা আপাকে। পপি আপা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সুলতানা পপি আপা, রংধুর আমিনুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে এস আই মুমিন যুক্ত হয়েছেন, আমাদের সাথে উদ্যোক্তারা যুক্ত হয়েছেন, এবং তারা আমাদের সবাইকে আমাদের উদ্যোক্তাদেরকে স্বাগত জানিয়েছেন যারা আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এবং আমাদের সেই সাথে আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের সাথে প্রশ্ন করবেন এই যে আমাদের মেহেদী হাসান ভাই, আঞ্জুমান আপা, ওনারা বলেছেন ওনাদের প্রশ্ন আছে। ভাই আপনারা যদি আপনাদের প্রশ্নগুলো করতেন, আমি দেখতেছি আপনারা লিখতেছেন অনেক কিছু, আপনাদের প্রশ্নগুলো যদি একটু করতেন। ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। জি আঞ্জুমান আপা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমবার এ ধরনের মিটিংয়ে মানে বিয়ার মিটিংয়ে অ্যাড হয়েছি। এর আগে আমি একটা বিয়ার একটা ছোট সেশনে অ্যাড হয়েছিলাম মোহাম্মদপুরে। আমার প্রশ্নটা হলো একটু ভিন্ন। ভিন্নটা হলো এরকম যে প্রণোদনা দেওয়ার যে কথা বলছে এসএম ফাউন্ডেশনের, সেটা নেওয়ার জন্য প্রিপারেশন নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু যারা অলরেডি প্রণোদনা মানে লোন ব্যাংক থেকে নিয়ে রাখছে, তারা আসলে এটা কিভাবে ওভারকাম করবে? কারণ অলরেডি এই মাসে লকডাউন খোলার পরের থেকেই ব্যাংক ফোন করতে শুরু করছে। এনজিও তো নক করতেছেই। তো ওই জায়গাগুলো কিভাবে ওভারকাম করবো? কারণ আমার নিজের হলো ডাইং ফ্যাক্টরি। ডাইং ফ্যাক্টরিতে হলো আমি ওয়ার্কার পাচ্ছি না। যেহেতু লকডাউনের কারণে আমার বেশিরভাগ ওয়ার্কার চলে গেছে। আঞ্জুমান আপা, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি নওশাদ ভাই এবং মেহেদী ভাইয়ের কাছে যাওয়ার আগে। আপনার এই উত্তরটার জন্য আমাদের ফেসবুকে একটা হটলাইন নাম্বার দেয়া আছে। আপনি আগামীকালকে 10টা থেকে 11টা থেকে 3টার ভিতরে যে কোনো টাইমে হটলাইন নাম্বারে ফোন করবেন। উনি একজন কনসালটেন্ট আছেন, উনি আপনার উত্তরটা ওখানে আমার মনে উনি আপনাকে একটা সঠিক পরামর্শ এবং দিক নির্দেশনা দিতে পারবেন। ধন্যবাদ আঞ্জুমান আপা। এখন হচ্ছে থেকে মেহেদী হাসান ভাই। জি, অসংখ্য ধন্যবাদ বিয়া পরিবারকে, প্লাস হচ্ছে যারা এখানে উপস্থিত আছেন, যারা দর্শক মন্ডলী যারা শুনছেন দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে প্যান্ডামিক সেটা আমাদের জন্য মানে আমাদের শুধুমাত্র বাংলাদেশের জন্য না, আমাদের একেবারে ব্যক্তিগত কারোর জন্য না, সবার জন্যই এসেছে। এবং হচ্ছে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা এগিয়ে যাচ্ছি। কেন বললাম এগিয়ে যাচ্ছি? কারণ হচ্ছে আমি আমার একটা বায়ার ছিল, সে প্রায় $55,000 হচ্ছে আপনার আমার অর্ডার ক্যান্সেল করেছে। তো এই মুহূর্তে আমার $55,000 মানে হাত থেকে সরে দেওয়া এবং তারপরে হচ্ছে কি যে সেই জায়গায় টিকে থাকা, এটা খুব একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার, বিশেষ করে আমার মতো যারা রাইজিং উদ্যোক্তা আছে তাদের জন্য। তো যেটা হলো, এবং এই $55,000 মধ্যে যদি আমি একটু হিসাব করি, আমার $7 লাখ হচ্ছে পণ্য আমি অলরেডি ওই সময় তৈরি করে ফেলেছিলাম। তার মানে $27 লাখ আমার পর্যন্ত রয়ে গেছে, যেটার আসলে কি হবে, এটার ফিউচার কি সেটা আমিও নিজেও জানি না। এখন কথা হচ্ছে কি যে আজকে নওশাদ ভাই যেটা বললেন যে আমরা এখন যদি আমাদের
যে কার্যক্রম বা আমরা যে বিজনেস গুলো করছি সেই বিজনেসের থেকে সুইচ করার কোনো ধরনের চিন্তা ভাবনা করে থাকি। অবশ্য আমার করার মতন কোনো মানে পসিবিলিটি নাই, কারণ আমার মানে 2টা ফ্যাক্টরি আছে, 6টা ওয়ার্কিং স্টেশন আছে। তো এইগুলো আমি করতে পারবো না, কিন্তু ছোট ছোট কাজ করছেন হয়তো আমার সেই সমস্ত ভাইয়েরা কিংবা সেই সমস্ত বোনেরা, তাদের একটা অপরচুনিটি থেকে যায় যে তারা ইচ্ছা করে সেটা করতে পারবে, এবং সেটা কোন জায়গায় করবে সেটাও একটা ভালো একটা পরামর্শ উনি দিয়েছেন যে খাদ্য নিরাপত্তায় এর পরবর্তীতে বিশাল একটা চ্যালেঞ্জ হবে, এবং সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য হয়তো আমাদেরকে মানে সেই জায়গায় যেতে হবে। তো আমাদের যে এখন যে অবস্থাটা সেটা হচ্ছে কি যে এই জায়গায় থেকে আমরা যারা মানে একেবারে সরাসরি কাজ করছি আমাদের কিছু বায়ারদের সাথে, বড় বড় আমাদের বায়াররা আছে, তাদের সাথে যারা আমরা সরাসরি কাজ করছি, আমাদের পারছি আমরা এটা গিলে ফেলতে, না পারছি হচ্ছে ফেলে দিতে। আবার কিছু কিছু জায়গা আছে, যেমন হচ্ছে কি যে আপনি ব্যাংকে যখন যাচ্ছেন, আমার ব্যাংকের সাথে আমি যখন যোগাযোগ করলাম, তো তখন হচ্ছে আমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে আপনাকে লোন থাকতে হবে। এবং আপনারা জানেন না, গত দিন বিয়ার যে সেশনটা ছিল সেই সেশনটা যদি সবাই ভালো করে শুনে থাকেন তাহলে দেখবেন যে ওখানে বাংলাদেশ ব্যাংক যে ক্রাইটেরিয়া গুলো দিয়েছে সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে কিন্তু আমাদের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংক আর একটা নতুন করে ক্রাইটেরিয়া সৃষ্টি করছে, এবং সেই ক্রাইটেরিয়া আমাদেরকে মেনে তারপর হচ্ছে তারা লোন দিবে। আমি যখন যোগাযোগ করলাম তখন হচ্ছে কি যে তাদের ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে হবে যে নতুন মানে তাদের পুরাতন লোন থাকতে হবে, পুরাতন লোন থাকলে শুধুমাত্র তারা লোনটা দিবে। এখন আমার প্রশ্ন হচ্ছে কি যে আমি এই পর্যন্ত দেখা যাচ্ছে কি যে আমার কোম্পানির ভ্যালু প্রায় 2 কোটি টাকা প্লাস। এই 2 কোটি টাকা প্লাসের মনে করেন যে কোম্পানির ভ্যালু নিয়ে আমি মানে ব্যাংকের সাথে কাজ করতেছি এতদিন ধরে, আমি কোনো লোন নিই নাই, এখন পর্যন্ত আমি কোনো লোন নিই নাই। এখন আমার যে সমস্যাটা সেটা হচ্ছে কি যে আমাকে তারা লোন দিবে না। এখন এই সমস্যাগুলো আসলে উতরানো খুব একটা টাফ একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের কিন্তু হাতে প্রচুর পরিমাণে যে আমাদের অন্যান্য আমাদের ইয়ে থাকে আর কি বলবো, অর্ডার থাকে, আমাদের হাতে কিন্তু সেই পরিমাণ অর্ডারও নেই। সুতরাং এই ওয়ার্কার গুলোকে আপনার বাঁচায় রাখা, সেই ওয়ার্কার গুলোকে চালিয়ে রাখা, প্লাস হচ্ছে ফ্যাক্টরি চালানো, এটা যে আসলে কত বড় একটা সমস্যা এখন, এটা যারা আসলে এই সমস্যার মধ্যে না পড়ছে তারা বুঝতে পারবে না। আর একটা জিনিস হচ্ছে যে গার্মেন্টস ওয়ার্কারদের বিষয়টা এক ধরনের, আর একটা যারা ক্রাফটম্যান, আমার ক্রাফটের কাজ করে, আমি তো বাস্কেট তৈরি করি, রাগ তৈরি করি, তো আমাদের এই বাস্কেট আর রাগ বলেন আর হচ্ছে ক্রাফটম্যান যারা আছেন না কেন, আমাদের আর্টিজান যারা আছেন না কেন, এরা কিন্তু বিশেষভাবে তৈরি করা। এখন হচ্ছে যে এই আমরা মানে যেটা হচ্ছে সমস্যাটা সেটা হচ্ছে কি যে এই লোকজনগুলো যদি আমরা কাজ দিয়ে না রাখতে পারি এরা কিন্তু চলে যাবে। এক একটা আর্টিজানকে তৈরি করতে মানে আপনার সর্বনিম্ন 6 মাস হলে সময় দিতে হয়। 6 মাস সময় দিয়ে তাকে শিখিয়ে তারপর হচ্ছে কি যে তাদেরকে তৈরি করে এই জায়গায় নিয়ে আসতে হয়, তারপর তাদের এখন এরা যদি চলে যায় কর্মগুলোতে, এরা যদি চলে যায়, আমরা যদি ওদেরকে সাপোর্ট না দিতে পারি, এক্ষেত্রে হবে কি যে আমরা আর কয়দিন পরে দেখা যাচ্ছে আর 1 মাস পরে পথে বসে যাবে, কারণ আমাদের হাতে তখন কর্মী নাই, আমাদের হাতে কাজ নাই, আমাদের হাতে কিছুই নাই। মতামত বা প্রশ্নটা একটু জানতে চাই। আপনি যেসব কথা বলেছেন সেটা একদম পুরোপুরি একমত, কিন্তু আপনার মতামত বা প্রশ্নটা একটু জানতে চাই। আচ্ছা, মতামত এবং প্রশ্ন হচ্ছে যারা বৃহৎ একটি গোষ্ঠী নিয়ে কাজ করছে, আই মিন অনেক ওয়ার্কার নিয়ে যারা কাজ করছে, এরা এই মুহূর্তে আসলে কোন ধরনের স্টেপ গুলো নিতে পারে, এবং কর্পোরেট মানে কমিউনিকেশনের কথা এখানে বলা হলো, তো সেইখানে আসলে কোন ধরনের কমিউনিকেশন গুলো আমরা করব, বা এখন আসলে কোন ধরনের সাপোর্ট গুলো সেই সমস্ত বায়াররা আশা করছে এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের ইমস থেকে দিতে পারবো, এটা মনে হয় ক্লিয়ার করা। থ্যাংক ইউ। আমি নওশাদ ভাইয়ের উত্তর হয়তো যাওয়ার আগে আমি দুটো বিষয়টা ক্লিয়ার করতে চাই। একটু আগে আঞ্জুমান আপা একটা কথা বলেছেন এবং তার সঙ্গে মেহেদী হাসান ভাইয়েরও কথাটা অনেকটা মিল আছে, তো এই দুটাকে মিলে এবং দুজনের কথা যদি বলি, তারা দুজনেই বলেছেন উদ্যোক্তারা সরকারি যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে সেটা কি। গত 5 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ঘোষণা করেছেন যে 20,000 কোটি টাকা এসএমইদেরকে জন্য একটা প্রণোদনা প্যাকেজ দেওয়া হবে। এই 20,000 কোটি টাকার মধ্যে একটা সেগ্রিগেশন আছে, একটা ভাগ আছে। তার মধ্যে বলা হয়েছে 20,000 কোটি টাকার মধ্যে 50% পাবে যারা উৎপাদনের সঙ্গে জড়িত,
50% উদ্যোক্তা যারা উৎপাদনের সঙ্গে জড়িত তারা পাবে, তারা 30% হবে যারা সেবা খাতের সঙ্গে জড়িত, আর 20% হচ্ছে যারা ট্রেডিং এর সঙ্গে জড়িত। এখন এটাকে যদি আবার আর একটু অন্যভাবে ভাগ করি, তাহলে এটা হচ্ছে একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হচ্ছে এই 20,000 কোটি টাকার মধ্যে 70%, মাথায় রাখেন, 20,000 কোটি টাকার মধ্যে 70% কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি পাবে, রাইট? এবং এর একটা গাইডলাইন দেয়া আছে কতজন হলে আপনি কটেজ, কতটা কর্মী, কতটা ইনভেস্টমেন্ট থাকলে আপনি কটেজ, কতজন কর্মী, কতটা ইনভেস্টমেন্ট, কি কি থাকলে আপনি ম্যাক্রো, কতটা কি থাকলে আপনি স্মল, এটার মধ্যে একটা ডিরেকশন দেয়া আছে। আমাদের ওয়েবসাইটেও আছে, আপনি যে কোনো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এগুলো পাবেন, আমাদের ওয়েবসাইটে, বিআর ওয়েবসাইটে এগুলো পাবেন। আর 30% উদ্যোক্তা যারা মিডিয়াম, তাদেরকে দেবে 30%। এই 30% উদ্যোক্তার জন্য যে ক্রাইটেরিয়া, আপনি যদি গিয়ে বলেন আমি মিডিয়াম, তাহলে আপনি সরাসরি আপনাকে যখন মিডিয়াম বলবেন তখন আপনার ট্রেড লাইসেন্স তো দিতেই হবে, বরঞ্চ আপনার অডিট, বাৎসরিক অডিটও দিতে হবে। তো এটা আমি এই প্রসঙ্গে বললাম যে আমাদের আজকের বিষয় এটা না, আমরা কিছুদিন আগে গত 6 তারিখে এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করেছি এবং আমাদের ফেসবুকে লাইভ আছে, রেকর্ডিং আছে, সেটা দেখতে পারেন, ওয়েবসাইটেও দেখতে পারেন। বাট আপনাদের এইটা নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার 2টো সেশন করব, এটা আমাদের মনে হয় যে আরো প্রয়োজন আছে। এখন বাজেট চলছে, আমরা চাই উদ্যোক্তারা সহজ শর্তে ঋণগুলা পাক, যেটা আঞ্জুমান আপা বলেছে যে আমি ঋণ পাচ্ছি, মেহেদি ভাই বলেছে যে আমি 2 কোটি টাকা, সরি 2 কোটি না 20 কোটি বললেন ভাই আপনি? 2 কোটি, রাইট। তাহলে এই উদ্যোক্তারা কোথায় যাবে? তো আমাদের মাননীয় সরকারের প্রতি আমাদের অনুরোধ যে আমাদের উদ্যোক্তারা আছে, যত দ্রুত সম্ভব, যত সহজ শর্তে সম্ভব আমাদের উদ্যোক্তাদের জন্য প্রণোদনাটাকে কার্যকরী করেন এবং সহজ শর্তে আমাদের উদ্যোক্তাদেরকে বাঁচান। আমাদের উদ্যোক্তারাই হচ্ছে এদেশের প্রাণ। আমাদের উদ্যোক্তারা যদি বাঁচে, সে যদি ঘরে থেকে একটা কাপড় তৈরি করতে পারে, একটা খাদ্য তৈরি করতে পারে, একটা টিপি তৈরি করতে পারে, তাহলে আমরা বাইরে যেতে হবে না। এবং আমরা আমাদের মাধ্যমে, এই লাইভ সেশনের মাধ্যমে আমরা জানাতে চাই, আপনাদেরকে জানাতে চাই, যারা আমরা কাস্টমার, যারা আমরা ক্রেতা, তারা আমরা দেশীয় পণ্যের প্রতি, দেশীয় খাদ্যের প্রতি, দেশীয় যে কোনো জিনিসের প্রতি, সেবার প্রতি যেন আমরা আমাদের প্রথম এবং শেষ আগ্রহটাই প্রকাশ করি, যে আমরা দেশের পণ্য নিজেরা ব্যবহার করব এবং অন্যকে ব্যবহার করতে বলবো। আমাদের উদ্যোক্তাদেরকে আমাদেরকেই বাঁচাতে হবে। তো এইটা বিষয় আমি সেই জন্য বলছি, আঞ্জুমান আপা নিশ্চয়ই আপনি এর মধ্যে আপনার একটা গাইডলাইন পেয়েছেন। তারপরে আপনি যেটা রানা বললো, আমি একমত যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি জানাবেন এবং আমাদের ওয়েবসাইটে যাবেন। যে আর কারো কোনো প্রশ্ন? ফারুক হাত তুলেছিলেন, ওমর ফারুক ভাই। ফারুক ভাই আপনার মিউট করা আছে ফোনটা। আমরা 10 মিনিটের মতো থাকবো। জি বলেন। বিআরে আজকে নতুন জয়েন করছি আমি। আগে ফারুক ভাই শেষ করে নেই, দীপু আপা। জি, আমি আজকে বিআরের নতুন জয়েন করেছি, আমার প্রথম। আমি বিআরের অনেকগুলা মেলা দেখেছি, ধানমন্ডি 27-এ মেলা হয়েছে, অনেক 2টা মেলাতে আমি গেছিলাম। তো আমি বিভিন্ন ধরনের আপনাদের কর্মকাণ্ড আমার অনেক ভালো লাগছে। তারপরে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি বিআরে ঢোকার জন্য। হঠাৎ দেখি ফেসবুকে আপনাদের একটা বিজ্ঞাপন, তারপরে ওই জায়গা থেকে ফর্ম পূরণ করি। তারপরে আজকে আপনাদের জুম লাইভে আসার হলো। তো আমি আমার সর্বশেষ আমার আরেকটা প্রশ্ন, আমি অনেকদিন যাবত অনলাইন পত্রিকা নিয়ে আসি, একটু পাচ্ছি না, ভরসা পাচ্ছি না কিভাবে পত্রিকাটাকে ডেভেলপ করব। তাহলে এই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। এটা যেহেতু পত্রিকার বিষয় নতুন একটা আপনি তৈরি করতে আছেন, তো আজকের বিষয়টা আমরা এখানে ঠিক আলোচনা করব না। আপনি একটা কাজ করতে পারেন, আমাদের যে বিআর ফেসবুকে নাম্বারটা দেওয়া আছে সেখানে একদিন আপনি প্রশ্ন করেন, ফোন দেন, আমরা অনেকক্ষণ এটা নিয়ে ডিসকাস করে এর একটা পথ দেখাতে পারবো। আমাদের অনেক এক্সপার্ট আছে যারা এটা নিয়ে কাজ করে, আমাদের অনলাইন পত্রিকাও আমাদের উদ্যোক্তা আছে, তাদের সঙ্গে আমরা আপনাকে কানেক্ট করে দিতে পারবো। যে আর কেউ কিছু বলবেন? আমরা আর 10 মিনিটের মধ্যেই শেষ করবো এটা। রিমা আপার যদি কোনো প্রশ্ন থাকে, কিশোরগঞ্জ। রিমা আপা কিছু বলতে যাচ্ছেন কিশোরগঞ্জ থেকে?
জি রিমা আপা, প্রশ্ন বা মতামত বলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি জি, ওয়ালাইকুম। কিশোরগঞ্জ বুটিক্স পণ্য নিয়ে কাজ করতেছি। এখন হচ্ছে করোনা পরিস্থিতি, আমি আমার সময়টাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করতেছি। যেরকম আমার যে বিষয়ে দুর্বলতা আমি সেগুলো খুঁজে বের করছি সময়ের জন্য, যেগুলো আসলে আমি পারি না। যেরকম হচ্ছে আমি যখন দেশের বাইরে গেলাম একটা প্রশিক্ষণ দিতে কুশি কাটার উপরে, তখন দেখা গেল যে আমি ইংরেজির উপরে একটু দুর্বল। এখন অনলাইনে বসে আমি সেগুলা ইংরেজি গুলা শিখার চেষ্টা করতেছি, এবং যেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট বা ই কমার্স নিয়ে সেটা কিভাবে চালানো যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের পণ্যগুলা বাইরে নিয়ে বিক্রি করা হচ্ছে, মানে ভাইয়াররা নিয়ে তাদের ওয়েবসাইটে বিক্রি করছে। তো সেই জন্য আমি ই কমার্সের যে বিষয়গুলো দুর্বলতা বা ই কমার্স নিয়ে হাইটেক পার্কের অধীনে একটা ট্রেনিং করার সুযোগ পেয়েছি, সেটা করতেছি। আর হচ্ছে বাড়িতে বসে আমার গ্রামের বাড়িতে আছি আমি এখন। আমার গ্রামের বাড়িতে আশেপাশে যে নারীরা আছে বা মেয়েরা, তাদেরকে আমার কুশি কাটার প্রশিক্ষণ দিচ্ছি এবং টুকটাক কাজগুলা করে নিচ্ছি। সেগুলা যখন পরিবেশ পরিস্থিতি ভালো হবে তখন যেন সেল করতে পারি। আর আমি আমার এই রিমা আপাকে অসংখ্য ধন্যবাদ। যদিও আমাদের এই আলোচনার বাইরে উনি একটা পরামর্শ তথ্য দিয়েছেন, যে চমৎকার, খুব ভালো লাগলো যে উনি ওনার দুর্বলতা গুলো যেটা আইডেন্টিফাই করেছেন সেটাকে এখন পূরণ করার চেষ্টা করছেন। এবং আসলে চমৎকার যে উদ্যোক্তারা যদি ইংরেজিটা খুব বেশি কঠিন না, আমরা ভাবি এবং চর্চা করতে কঠিন ভয় পাই, যে সেই জন্য কঠিন লাগে। তো রিমা আপা একটা উদাহরণ হতে পারে যে উনি সেই কাজগুলো করছেন এবং চর্চাটা করছেন ইংরেজি, এবং এটা আপনি সত্য কথা বলেছেন। শুধু দেশের বাইরে না, আমাদের দেশেও এখন বিশেষ করে উদ্যোক্তাদের ইংরেজিতে যারা একটু এগিয়ে যেতে চায়, আরো ভালো করতে চায়, তাদের এই বিষয়ে একটু পারদর্শিতা খুব প্রয়োজন। তো আমরা এই বিষয়েও, এই কোভিড সিচুয়েশনেও আমরা এটা নিয়ে আরো ধারাবাহিক কয়েকটা লেসন দেবো, যাতে খুব সহজে ইংরেজি কি বেসিক ইংরেজি গুলো আপনাদের উদ্যোক্তাদের জানা দরকার বা প্র্যাকটিস করা যেতে, সেটা নিয়ে দেবো। রিমাকে অসংখ্য ধন্যবাদ। অন্য উদ্যোক্তারা কিন্তু এই জিনিসগুলো কাজে লাগাতে পারে। যে দীপু আপা, আপনি কিছু বলছিলেন, বলেন। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ দীপু আপা। জি হ্যাঁ, মেহেদী ভাই, প্রথমে রিমা আপাকে ধন্যবাদ দিচ্ছি যে তিনি কুচকাটা করছে, তারপরে ইংলিশ। তো এর ওনার একটা কথা বলছি বা আপনাদেরকে বলছি, একটা বুদ্ধি না, জাস্ট পরামর্শ, যে আমরা অনেকে কম্পিউটার অনও করতে পারি না, অফ করতে পারি না, এরকম আমরাই আছি। তো আমরা যদি এই অবসর টাইমটাতে আমাদের বিয়ার উদ্যোগে আমরা করব, বিয়া মানে তো আমরা আসলে আমরা সবাই মিলে বিয়া, তা আমরা চাই যে আমরা সদিচ্ছায় তাদেরকে এই ট্রেনিং গুলা আমরা সেবামূলক ভাবে দিয়ে তাদেরকে ব্যস্ত রাখতে পারি। এবং যেমন স্পোকেন ইংলিশ শেখানো, কম্পিউটার চালানো, এরকম অনেক ছোট ছোট কাজ, বা যে ডে কেয়ার সেকশন, কিভাবে বাচ্চা টেক কেয়ার করার, কারণ আমরা কিন্তু ডে কেয়ার কমার্শিয়াল, এখনকার কিন্তু কর্পোরেট লেভেলে এই ডে কেয়ারও একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে, এটা এখন আর প্রাইভেট নয়। তো এরকম আমরা অনেকগুলা দিতে পারি, এটা একটা পরামর্শ, বিয়ার মাধ্যমে আমরা অংশগ্রহণ করতে পারি এবং আমরাই সেবাটা দিতে পারি। এই ক্ষেত্রে আমরা চাই এরকম উদ্যোগটা নেওয়া হোক বিয়ার মাধ্যমে। ধন্যবাদ। জি, আর আপনি তখন একটা কথা জি সরি, বলেন ভাইয়া, বলেন আপা, শুনছি, বলেন দীপু আপা, বলেন। হ্যাঁ, আপনি তখন একটা কথা বলছিলেন যে প্রণোদনা, সরকার যে প্রণোদনা দিয়েছে প্রায় উদ্যোক্তাদের জন্য 20 কোটি টাকা, এরকম একটা প্রণোদনা দিয়েছে, অনেক টাকা দিয়েছে, তার ভিতরে 20,000 কোটি টাকা। জি, 20,000 কোটি টাকা। হ্যাঁ হ্যাঁ, তো আমার কথা, এই আপনার কথা রেশ ধরে একটা কথা বলতে চাই, আমরা যে প্রণোদনা অলরেডি, আমরা কিন্তু এটা পাওয়ার উপযুক্ত, অলরেডি কল হচ্ছে অনেক জায়গা থেকে ওটা নেওয়ার জন্য, মানে আমি এইখানে আপনাদের মাধ্যমে একটা, যেহেতু ফেসবুক লাইভ হচ্ছে, সবাই যেন অবশ্যই কর্তৃপক্ষ যেন বিষয়টা নজরে নেয়। তা আমার কোশ্চেন হইলো, আমি ওকে, তাই আমাকে সব জায়গা থেকে কল দিচ্ছে যে আপা নেন, আপনার কত লাগবে, দিতে রাজি। এখানে আমি চাচ্ছি না নিতে, কিন্তু আমাকে দিচ্ছে। তা আমি কর্তৃপক্ষকে আপনাদের বিয়ার এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আর তেলা মাথায় তেল না দিয়ে যারা এই ব্যবসা শুরু করতে চায় তাদেরকে এত সত্য না দিয়ে তাদেরকে যেন এই প্রণোদনার আওতায় আনা হয়। আর সরকারের কাছে একটা অনুরোধ থাকবে, আমি যদি আজকে প্রণোদনাটা নেই, তাহলে আমাকে কালকে থেকে আবার সুদ দেওয়া শুরু করতে হবে। তবে আমি ওই প্রণোদনা নিয়ে কাজে লাগাইলে তবেই না আমি 10 টাকায় 12 টাকা দিতে পারবো। কাজে লাগানোরই তো রাস্তা আমার জন্য খোলা নাই। সেই জন্য সরকারের কাছে অনুদান, মানে সরকারের কাছে অনুরোধ থাকবে, প্রণোদনা তো আছেই, উদ্যোক্তাদের জন্য যদি তারা অনুদানের ব্যবস্থা করে
তাহলে আমরা মনে হয় সব উদ্যোক্তা বেঁচে যাবে এবং তারা ব্যবসা করতে আগ্রহী হবে। তা আপনাদের মাধ্যমে অনুরোধ করছি কর্তৃপক্ষকে, এইটাই আর ধন্যবাদ, কিছু না। ধন্যবাদ থ্যাংক দীপু ইউ। আপা। দীপু আপার হাজার হাজার দীপু আপার কথাগুলো আমরা মূলত এর মাধ্যমে বলছি, যদি আমাদের সরকারের কাছে যায়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায়, আসলে সব দেশ সবার, আপনার আমার সবার মিলেই আমরা, সবাই মিলেই আমরা, কোনটা আমাদের চাওয়া পাওয়া সীমাবদ্ধতা সবগুলো মিলেই আমরা, তো সবকিছু সীমাবদ্ধতা, ভালো লাগা, চাওয়া, প্রত্যাশা, অপ্রাপ্তি, প্রাপ্তি সবগুলো মিলেই আমাদের বাংলাদেশ, প্রাণপ্রিয় বাংলাদেশ। এখানে আমাদের যে উদ্যোক্তারা আছে, আসলে প্রত্যেকটা গার্জিয়ান যেমন তার সন্তানের জন্য করার চেষ্টা করে, নিশ্চয়ই সরকারও তার জনগণের জন্য করার চেষ্টা করে, হয়তো কখনো পায় বা কখনো পায় না। তো সেক্ষেত্রে 20,000 কোটি টাকা যে খুব বেশি তাও না, কারণ আমাদের উদ্যোক্তা যদি 1 কোটি ধরি, তাহলে তাদেরকে দিতে গেলে ক্রাইটেরিয়া অনুযায়ী দিতে হবে এবং উদ্যোক্তাদেরকে পেতে হবে ক্রাইটেরিয়া অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী। এটা যেমন ঠিক কথা যে যোগ্যতা অনুযায়ী উদ্যোক্তারা যেন সেটা পায়, আবার এট এ টাইম ঠিক কথা যে দীপু আপা যেমন বললো, যে আঞ্জুমান আপা যেমন, এরকম আমাদের কাছে প্রত্যেকদিন কিছু ফোন আসে যে আমরা বলতে চাই যে যারা প্রকৃত উদ্যোক্তা, ক্ষুদ্র, কুটির, মাঝারি, তারাই এই প্রণোদনাটা পাক, এবং সেটা 1 বছরের জন্য, যেটা বলেছে যে 9% ডিজিটে, এবং চমৎকার ভাবে বলেছে যে 9 টাকার মধ্যে 4 টাকা দেবে উদ্যোক্তা এবং বাকি 5 টাকা দেবে সরকার। তো এটা খুবই সাধুবাদ জানাই, কিন্তু এটার সঙ্গে আরেকটা বলা হয়েছে যে এই টাকাটা 1 বছরের মধ্যে শোধ দিতে হবে। তো আসলে আমরা সকলের মধ্যে এটা জানাতে চাই যে আসলে 1 বছর না, ন্যূনতম 2 বছর এই প্রণোদনাটা যে উদ্যোক্তাই পাক, তাকে কমপক্ষে 2 বছর সময় দেওয়া হোক, কারণ শুরু করতে করতেই, এই করোনা পরিস্থিতিতে শুরু করতে করতেই তার 1-2 মাস 3 মাস লেগে যাবে, তাহলে সে টাকাটা রিটার্ন পাবে কখন, শোধ দেবে কখন? যখন সে রিটার্ন পাওয়া শুরু করবে তখন তার মাথার উপর বোঝা চলে আসতে পারে। তো আমাদের সরকারের কাছে অনুরোধ যে এটা কমপক্ষে, বাজেট চলছে সামনে, আমাদের বাজেট শুরু হয়ে যাচ্ছে, তো আমাদের চাইবো যে উদ্যোক্তাদের জন্য এই টাকাটা আরো বাড়ানো হোক এবং 20,000 কোটি টাকা থেকে আরো বেশি বাড়ানো হোক, অনেক বেশি বাড়ানো হোক, আর সেই সঙ্গে আমাদের এটা কমপক্ষে 2 বছরের জন্য নির্ধারণ করা হোক। তো আর যদি কারো কিছু না থাকে, তো আমরা শেষ করার দিকে যাব। আমি আর কি কারো কোনো মতামত বা চাওয়া পাওয়া বা বলার কিছু আছে? আমরা 2 মিনিট সময় আছে, কেউ বলবো আমরা? জি নওশাদ ভাই, যে আমাদের আজকের উপস্থাপক, ধন্যবাদ নওশাদ ভাই, যে আপনি যদি কিছু বলতে চেয়েছেন বলেন। মনে হয় মেহেদী হাসান ভাইয়ের একটা কথা শুনে খুবই খারাপ লাগলো, যে উনি এই বয়সে 27 লাখ টাকার একটা প্রোডাক্ট জীবন যাপিয়েছে। আমিও যেহেতু চুক্তিভিত্তিক বায়ারের সাথে কাজ করি, আমার একটা ওনার কাছে জানার ইচ্ছা, উনি যে প্রোডাকশন করার পরে ওনার যে চুক্তিটা ছিল, সেই চুক্তি থেকে এরকম কোনো ক্লজ আছে যে উনি বায়ার যখন চাবে বিনা কারণে এটা ক্যান্সেল করতে পারবেন? ইন বিটুইন তো প্রোডাকশন করছে, এটা তো ইন্টারন্যাশনাল ক্রাইসিস, এইটাতে তো নিশ্চয়ই আমাদের কোনো গভর্নমেন্টের কাছে আমার যোগাযোগ করা উচিত যে হোয়াট ইজ গোয়িং অন। গভর্নমেন্ট বা কোনো বাণিজ্য মন্ত্রণালয় থেকে, বাণিজ্য মন্ত্রণালয় নিশ্চয়ই কোনো উইং আছে যারা সাডেনলি এটা বন্ধ করে দিতে পারে না, এবং এমন হতে পারে না উনি টাইম লাইনকে নষ্ট করতে কি হচ্ছে, এটা তো একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস। আমার ওনার চুক্তিটা সম্বন্ধে একটু আমি একটু বলে দিই এখানে, সেটা হচ্ছে কি যে আমাদের এই বায়ারগুলোর সাথে যখন কথাবার্তা চলে বা যখন চুক্তি হয়, তারা হচ্ছে কি যে আমাদেরকে ওয়ার্ক অর্ডার দেয়, পরে হচ্ছে এলসি আসে বা টিটি আসে, আমরা সেইভাবে জাস্ট কাজ করি, সেইভাবে আমরা শিপমেন্ট করে দিই। এখন হচ্ছে কি যে এটা ওয়ার্ল্ড ক্রাইসিস, যেহেতু তারা যখন এটা বন্ধ করে দিল, এখানে আমাদের আসলে বলার কিছু ছিল না বা করার কিছু ছিল না। আমরা এতটুকু রিকোয়েস্ট করতে পেরেছি যে যখন আমাদের পরিবেশ শান্ত হবে কিংবা এই প্যান্ডামিক শেষ হয়ে যাবে, তখন যেন আপনারা আমাদের যে প্রোডাক্টগুলো হয়ে গেছে অ্যাটলিস্ট সেই প্রোডাক্টগুলোর ব্যাপারে যেন একটু ভাবেন, এতটুকু বলেছি। এবং তারা শেষ পর্যন্ত এতটুকুতে রাজি হয়েছে যে না, আমরা আমাদের পরবর্তীতে এটা আমরা দেখবো, কিন্তু এখন আমরা কোনো ধরনের কোনো কিছু বলতে পারছি না, কারণ হচ্ছে কি যে সবকিছু আমাদের বন্ধ। সুতরাং এটা নিয়ে যে রাখবো কোথায়, আবার নিয়ে যে প্লেস করবো কোথায়, আর কিনবেই বা কি, সবকিছু আসলে ধন্যবাদ মেহেদী হাসান ভাই, সকলকে ধন্যবাদ, এবং নওশাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কর্পোরেট কাস্টমার সার্ভিসের উপরে আজকে যে প্রেজেন্টেশনটা দিয়েছেন, এবং তার উপরে ভিত্তি করে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 12 জন উদ্যোক্তা আমাদের সঙ্গে আজকে এই অনলাইন জুম লাইভ সেশনে অংশগ্রহণ করেছেন, তাদের মতামত দিয়েছেন, প্রশ্ন রেখেছেন, এবং এর মাধ্যমে আমরা বিয়া ফেসবুকের মাধ্যমে এই লাইভ আমরা সম্প্রচার করলাম।
আমাদের আগামীকাল সন্ধ্যা 7:30 আরেকটি সেশন রয়েছে, লাইভ সেশন, যেখানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন শাহরিয়ার সাদাত। উনি একজন আইনজীবী এবং উনি মূলত উদ্যোক্তাদের আইনগত বিষয়গুলো নিয়ে, কোভিড পরিস্থিতিতে উদ্যোক্তার আইনগত বিষয় কোন কোন দিক নির্দেশনা বা কোন কোন দিকে কাজ করা উচিত সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আগামীকাল সন্ধ্যা 7:30। আপনারা বিআর ফেসবুকে এবং থাকবেন যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন, এবং তারপরে যদি থাকতে না পারেন আমরা বিআর ফেসবুক এবং ওয়েবসাইটে এই রেকর্ডেড কপিটা আপনারা পেয়ে যাবেন। আমরা আশা করি যে কোনো প্রশ্ন যদি থাকে প্রতিদিন অফিস চলাকালীন সময়ে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত আমাদের হটলাইনে একটা সেন্টার দেয়া আছে, নাম্বার দেয়া আছে। আপনারা সেই নাম্বারে ফোন করে আপনাদের ব্যবসা সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা তার সমাধান চাইতে পারেন, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেক সপ্তাহে 4 বার করে 4 দিন আমাদের সন্ধ্যার পর আমাদের লাইভ সেশন হচ্ছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। আমরা চাইবো যে সেই সব ইস্যুতে আপনারা যোগ হন। আজকের এই লাইভটা ভাইয়া আপনার সঙ্গে একটু করলাম যে হটলাইন নাম্বারটা একটু যুক্ত করে দিতে চাই। জি বলে দেন। হটলাইন নাম্বার হচ্ছে আমাদের 01762616979। আমি আবার বলছি 01762616979। ধন্যবাদ। তো এটা রেকর্ড থাকবে, তারপরে আমাদের ফেসবুকে আপনারা গেলেই পেয়ে যাবেন, ওয়েবসাইটে গেলেও এই নাম্বারটা পেয়ে যাবেন। তো ওকে, আমাদের এই প্রোগ্রামটা আমরা ধন্যবাদ জানাই ওয়াইবিআইকে, ওয়াইবিআই নেতৃত্বে এবং google.org এর সহযোগিতায় র্যাপিড রেসপন্স অ্যান্ড রিকভারি প্রোগ্রাম। এটা আমরা 1 বছরের জন্য শুরু করেছি। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, বিয়ার সাথে থাকবেন, চাকরি প্রার্থী হোক চাকরিদাতা। আমাদের এই কোভিড সিচুয়েশন কেটে যাক, আমরা ভালোভাবে উদ্যোক্তারা এটাকে কোঅপ করতে পারবো, আমরা এর সঙ্গে অ্যাডাপ্ট করতে পারবো এবং নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সকলকে নিরাপদ রাখেন, নিজে নিরাপদ থাকেন। শুভরাত্রি, ভালো থাকবেন।